A very, very warm welcome to all my guests. Welcome to Just News, talking straight with Sandeep. We have our esteemed guests. Let me first introduce each one of you with each other. আমাদের মধ্যে আছেন সমীরণ দা, মিস্টার সমীরণ বণিক, আমাদের এখানকার খুব রিনাউন্ড আর্কিটেক্ট অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার। হ্যালো স্যার, হাউ আর ইউ? Welcome everyone yes, I'm fine. I'm enjoying the lockdown. I'm enjoying lockdown. You are enjoying the lockdown. We have Mr. Shubodh Chhajar. He's the owner of Japan Appliances. Hello, sir. Thank you for coming here to the show, in my show. Thank you, Sandeep. Talking straight with Sandeep. And we have Mr. Rishiraj Mohanty here, the very renowned advocate, Mr. Rishiraj Mohanty. Thank you, Dada. Thank you so much for coming here. And it's a great pleasure for me to have you on board. Thank you so much. আর তার সাথে আমার সাথে প্রথমবার বাংলাদেশ থেকে একজন এসেছেন আমার গেস্ট, তিনি ওপার বাংলার, আমরা এপার বাংলার। তো ওনাকে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি, শাকিল ভাইকে। উনি হচ্ছেন এসকে মিডিয়া, ওখানে একটা খুব জনপ্রিয় মিডিয়া হাউস, তার কর্ণধার মিস্টার শাকিল ভাই। শাকিল ভাই, তোমাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি টকিং স্টেট উইথ সন্দীপে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সবাইকে সবার সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি। এখানে কোয়েশ্চেন আনসার এমন নয় যে আমি শুধু করব, আপনাদের যদি কিছু মনে হয় কোয়েশ্চেন আপনারা করতে পারেন এবং নিজেদের মধ্যে নিজেরাও ডিসকাস করতে পারেন, কোনো বাধা নেই, ঠিক আছে? আমার প্রথম প্রশ্ন সমীরণদার কাছে। সমীরণদা, এই দুর্বিষহ অবস্থা, সেটা তো নতুন করে আর কিছু বলার নেই, তো এই দুর্বিষহ অবস্থাতে তুমি কি দেখতে পাচ্ছ যে আর্কিটেক্ট ইন্ডাস্ট্রির কি অবস্থা হবে, ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির কি অবস্থা হবে? কারণ এই ইন্ডাস্ট্রিটার উপরেই কিন্তু নির্ভর করছে রিয়েল এস্টেট কি হবে। আর রিয়েল এস্টেট যদি ফ্লারিশ না করে, আমাদের কোনো ইন্ডাস্ট্রি ফ্লারিশ করবে না। তো ইন্টারকানেক্টেড ভাবে আমরা সবাই আছি। তো হোয়াট ইজ দ্য প্রসপেক্ট? সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে বিল্ডিং ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডে। তো সেই ইন্ডাস্ট্রিটা নিয়ে এখন একটা লকডাউন পিরিয়ডে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ। সেই বন্ধের মধ্যে দিয়ে আমরা সবাই ভাবছি যে আগামী দিনে এই ইন্ডাস্ট্রিটা কিভাবে চলবে। এই ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে কিন্তু সমস্ত জগৎ, মানে অল ওভার ওয়ার্ল্ডের যা কিছু এর উপর ডিপেন্ড করেই। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, যে এই যে পরিবর্তন আসছে লকডাউনের মধ্যে দিয়ে, সেই পরিবর্তনে একটা ডিজাইনের পরিবর্তন হবে এবং মানুষের যে এফোর্ডেবল বিল্ডিং বা ফ্ল্যাট স্পেস যেটাই হবে, সেটা কিন্তু অনেকটা কমে আসবে। কারণ কি, লোকের ফিজিক্যাল মুভমেন্টটা আগে যেভাবে ছিল, সেই ফিজিক্যাল মুভমেন্টটা অনেকটা ব্যারিয়ার তৈরি করছে এই অদ্ভুত একটা ভাইরাসের জন্য। আচ্ছা, আমি একটা প্রশ্ন সমীরণদার কাছেই যাবো। সমীরণদা, এই যে ইন্ডাস্ট্রি, তোমাদের যে আর্কিটেক্ট ইন্ডাস্ট্রি, এটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ রিয়েল এস্টেটে যদি লোকেরা বিল্ডিং না বানায়, তো আর্কিটেক্টকে কি কাজ দেবে? আর সেটাই কানেক্টেড উইথ ইন্টেরিয়র, সেম জিনিস, সবাই লাইন ধরে আছে। তো আমার তোমার কাছে প্রশ্ন, যে এই যে হঠাৎ করে লকডাউন উঠলেই কিন্তু তোমাদের ইন্ডাস্ট্রি ফ্লারিশ করবে না। তো তোমাদের ইন্ডাস্ট্রিতে এই যে লোকেরা, এটা তো একটা ছোট ইন্ডাস্ট্রি নয়, এখানে বহু লোক কিন্তু তোমার আন্ডারেও কাজ করছে, তোমার একটা নিজস্ব কর্মসংস্থান আছে, তাদের সঙ্গে যারা জড়িত বা তাদের যারা কাজ করছে, তো তারা কিভাবে সার্ভাইভ করবে? হাউ উইল দে সার্ভাইভ? খুব ভালো প্রশ্ন। টু মেক देम সার্ভাইভ। খুবই ভালো প্রশ্ন সন্দীপ। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ, আফটার লকডাউন ইমিডিয়েটলি নট পসিবল এনি ওয়ার্ক রিগার্ডিং দ্য বিল্ডিং। যেটা আমাদের এক্সিস্টিং কনস্ট্রাকশন ছিল, আমার মনে হয় সেটাই বোধহয় বিল্ডাররা অল ওভার ওয়ার্ল্ডে আগে সেটাকে কমপ্লিট করার পর তারা ভাবতে শুরু করবে যে আগামী দিনে বিল্ডিং গুলো কিভাবে হবে এবং সেটা আর্কিটেক্ট কিভাবে ডিজাইনটা করবে। কারণ কি, এখন হচ্ছে আমরা যে লকডাউন পিরিয়ড থেকে বেরোবো, প্রথম হচ্ছে যে অর্থের যোগান। অর্থের যোগানে সবচেয়ে নিম্নস্তরে যারা রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, খুব মানে বিপুল পরিমাণে, মানে যাদেরকে তুমি লেবার বলছি, তাদেরকে আমরা যেভাবে কাজ এখন চলছে, যেটুকু কাজ চলছে, সেই কাজটুকু শেষ করার পর তাদের জন্য নিশ্চয়ই একটা ভাবনার বিষয়। কারণ কি, আমার মনে হচ্ছে আগামী দিনে বিল্ডিং বা ফ্ল্যাট বা শোরুম, অফিস, এটা আমার মনে হয় আরো ভাবতে ভাবতে লোক শুরু করবে 2-3 বছর। মানে নিজে এই
সিচুয়েশন থেকে বেরিয়ে এসে সার্ভাইভ করার পর এক্সট্রা একটা মানি হলে তখন কিন্তু ভাববে যে আমি এটা করব। তো তারা যদি, জনতা যদি না ভাবে, তো পাবলিক যদি না প্ল্যানিং করে, তাহলে আর্কিটেক্ট ডিজাইন করবে কি করে? আর আর্কিটেক্ট ডিজাইন তখনই করবে যে পাবলিক ডিমান্ডের উপর ডেভেলপার সেটাকে ডেভেলপ করে। তো পুরো ব্যাপারটা কিন্তু সবার সাথে জড়িয়ে রয়েছে। এক্স্যাক্টলি এভরিবডি ইজ ইন্টারকানেক্টেড। এটা খুব ভালো একটা আনসার দিয়েছে মিস্টার সমীরণ বণিক। আমি সুবোধদার কাছে যাব, মিস্টার সুবোধ ছাজারের কাছে। সুবোধদা স্যার। হ্যালো হ্যালো স্যার, আমি দেখতে পাচ্ছি আপনাকে খুব ভালো লাগছে। আমি বলছি স্যার আপনাকে যে আপনার ইন্ডাস্ট্রিতে এটা কিভাবে এফেক্ট হয়েছে। আমরা এখন একটা খুব প্রচলিত কথা জানি, ওয়ার্ক ফ্রম হোম। তো সেটা কি আপনারা বা আপনাদের অর্গানাইজেশন করছে, বা সেটার মেরিট বা ডিমেরিট কি আছে? হোয়াট আর দ্য মেরিটস এন্ড ডিমেরিটস দেয়ার ইন ওয়ার্ক ফ্রম হোম ইউ ফিল ইউ ক্যান সে? এর মধ্যে দেখো একটা কথা আছে, মেরিটস সবথেকে আছে। মেরিটসে বলা যায় আমাদের পুরো পৃথিবীর যে বাতাবরণ ছিল, গঙ্গা যমুনা যে ক্লাইমেট গুলো ছিল, ক্লাইমেটের একটা বহুত বড় ভালো, তুমি বলতে পারো ভালো একটা জিনিস বের হলো এর মধ্যে। আমাদের গঙ্গাও তুমি দেখেছো, ডলফিন চলে এসছে, জীবজন্তুও ছিল, উনিও একদম আগে থেকে অনেক বেটার নিজেকে ভাবছেন। মেরিটস আছে, ডিমেরিটস বেশি আছে। ডিমেরিটস যেহেতু এখন আমরা ইকোনমিক ওয়ার্ল্ডে থাকি, এখন একটা অর্থনৈতিক চাপ তো সব জায়গায় রয়েছে, কিন্তু এখন আমি এই উত্তরটা একদম ইলাবোরেটরি একটু বলতে চাইছি। এটা হচ্ছে করোনাতে যে আমরা বাড়িতে আছি তার জন্য পলিউশন কমে গেছে, তার জন্য আমাদের এনভায়রনমেন্ট ক্লিন হয়েছে, আমাদের এসপিএম লেভেল মানে যেটা আমাদের বাতাসে বলা হয়েছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, সেটা কমে গেছে। প্লাস আমরা আজকে নেচারে একটা ফ্রেশ এয়ার ব্রিথ করতে পারছি, জল পরিষ্কার হয়েছে, খুব ভালো। কিন্তু আমার প্রশ্নটা ছিল মিস্টার সুবোধের কাছে যে ওয়ার্ক ফ্রম হোম মানে আমরা এখন একটা প্রচলিত কথা বলছি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে উপরের তলা তারা সবাই ওয়ার্ক ফ্রম হোম করছে। মানে হচ্ছে যে আমরা ওয়ার্ক ফ্রম হোমের, আমি জিজ্ঞাসা করতে চাইছি ডিমেরিটস অ্যান্ড মেরিটস, মানে তাতে ব্যবসায় কি কোনো বিরাট ভালো জায়গাতে আপনার যেমন আগে ব্যবসা চলছিল সেরকমই ব্যবসা চলছে, নাকি তার থেকে কোনোভাবে ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? দ্যাট ইজ মাই পয়েন্ট। ফ্রম ওয়ার্ক ফ্রম হোম করেও কি সেটা সার্ভাইভ করতে পারছেন? কিন্তু মার্চ এপ্রিলে তো বিজনেস ক্ষতি হয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু আমাদের যা অফিসের কালিগ ছিল, যে অফিসের স্টাফ ছিল, ওদেরকে অলরেডি আমরা জানানো হয়ে গেছে 15 জুন পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করবেন উনি। প্লাস যা লেবার ক্লাস সব তো বাইরের লেবার আছে, এখন ফ্যাক্টরি তো টোটালি শাটডাউন আছে, আর যে অফিসিয়াল যা স্টাফ আছে ওরা সবাইকে বলা হয়েছে আপনারা ওয়ার্ক ফ্রম হোম কাজ করুন টিল ফার্দার নোটিস। আমরা আমাদের অফিস 15 জুন পর্যন্ত লকডাউন রাখবো। আচ্ছা, আমি এই প্রশ্নটাতেই বলবো, এইটাতে এই যে 15 জুন পর্যন্ত তুমি লকডাউন রাখছো, দ্যাটস অ্যান এক্সেলেন্ট ইনিশিয়েটিভ। এটা করতেই হবে, মানুষের সাথে করতে হবে। করোনা এখন যেভাবে থাবা বসিয়েছে গোটা বিশ্বে, তো এটা করতেই হবে। তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, এখন রিসেশন, ওয়ার্ল্ড রিসেশন হচ্ছে, এটা আমি সমীরণ দা, সুবোধ দা সবাইকেই বলছি, দুজনকেই বলছি যে এটার কি বলবে? আমি ওয়ার্ল্ড রিসেশন তোমাকে একটা বলতে পারি, এখন 2-3টা মেজার নিতে হবে। সবচেয়ে বড় মেজার নিতে হবে, আমাদের পারচেজিং পাওয়ারটা বাড়াতে হবে। পারচেজিং পাওয়ারটা কিরকম বাড়ানো যায়, পুরো কথাটা শুনবে। পারচেজিং পাওয়ারটা আমাদের দেশের যে লোক আছেন ওনাকে আমরা আমাদের নিজেই আমরা পাবলিসিটি করে গভর্নমেন্টের তরফ থেকে সবাইকে বলুন নিজে বাইংটা অল্প বাড়ান। তাহলে কি আছে, বাইংটা বাড়ালে কি আছে, লোকের কাছে সব ইন্ডাস্ট্রিতে কিছু না কিছু টাকা আসবে। সাপোজ কেউ আর্কিটেক্ট আছে, আমি আমার অ্যাপ্লায়েন্সেস প্রোডাক্ট আছে, ক্রোকারি প্রোডাক্ট আছে, লোকে যখন কিনবে তখন অটোমেটিক মানিটা রোল হবে, মার্কেটের মানিটা রোল হবে এই সব ইন্ডাস্ট্রিতেই। আমি নট অনলি মাই ইন্ডাস্ট্রি, আমি বলছি যে ফ্ল্যাট কিনতে চাই, ওকে বলুন ঠিক আছে, মানে কিছু রিয়ায়তে ফ্ল্যাট দেওয়া হোক। তাহলে নিজের যে পাবলিক আছে, আমাদের দেশের যে পাবলিক আছে, ওনাকে একটা আহ্বান করবো আমি, কি একটা পারচেজিং পাওয়ারটা অল্প বাড়ান। তাহলে কি আছে, আমার দেশের ইকোনমিটা অনেক জায়গায় আগে থেকে অনেক বেটার পজিশনে চলে আসতে পারবো আমরা। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব, এটাতেই তোমার একটা প্রশ্ন আছে আমার তোমার কাছে, সেটা হচ্ছে আমি সমীরণদার কাছেও এটা সেম প্রশ্নটাই করব, যে এই যে একদম কারেক্ট পয়েন্ট, তোমাদের যারা ধরো সুবোধদা যেটা বিক্রি করছে সেটা হচ্ছে অ্যাপ্লায়েন্সেস, মানে জাপান অ্যাপ্লায়েন্সেস, মানে কিচেন গুডস থেকে শুরু করে সব কিছু আছে, সবাই জানে জাপানকে। আর সমীরণদা হচ্ছে আর্কিটেক্ট, তো প্লাস ইন্টেরিয়ার।
তো আমার এখানে একটাই ছোট বক্তব্য যে দুজনের ক্ষেত্রেই, দুজনেরটা তো লাক্সারি, দুজনেরটা তো নেসেসিটি নয়। আগে তো লোককে খেতে হবে, তারপর তো আগে জামা পরতে হবে, দেন মানুষ ভাববে যে আমি বিল্ডিং এ কাজ করব বা ফ্ল্যাটে থাকবো, বা না আমি জাপানের একটা অ্যাপ্লায়েন্স কিনবো। তো প্রথমেই তো লকডাউন ওঠা মানে নয় যে এই ইন্ডাস্ট্রিটার হুড়মুড় করে গ্রোথটা শুরু হয়ে যাবে। তো সেই সময় যে গ্রোথটা হবে, ইজ দ্যাট সাফিসিয়েন্ট টু কমব্যাট, মানে আমি বলতে চাইছি ইজ দ্যাট সাফিসিয়েন্ট টু কমব্যাট দ্য আর্লিয়ার সিনারিও। মানে আমি বলতে চাইছি যে ধরুন আজকে বাকি যেমন ফুড প্রসেসিং বা মেডিকেল ইন্ডাস্ট্রি বা পেস্ট কন্ট্রোল ইন্ডাস্ট্রি খুললেই কিন্তু এটা ব্লুম করবে, কারণ এটা নেসেসিটির মধ্যে এখন পড়ে গেছে, কিন্তু এই ইন্ডাস্ট্রি কিন্তু এখন নেসেসিটির মধ্যে নেই। তো আমার এখানে বক্তব্য হচ্ছে যখন এই একটা লকডাউনটা উঠলো, তখন কি এই ইন্ডাস্ট্রির যারা সঙ্গে তো শুধুমাত্র সুবোধদা বা সমীরণদা নয়, তার সাথে একটা বড় অ্যাসোসিয়েশন আছে যারা তাদের আন্ডারে কাজ করছে, তো তাদেরকে কি মায়না দিয়ে, তাদেরকে কি স্যালারি দিয়ে ভরণ পোষণ করানো যাবে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন টু বোথ অফ ইউ, মিস্টার সমীরণ বণিক অ্যান্ড সুবোধদা, প্লিজ একটু বলবেন, দুজনেই বলবেন। এটা তো জেনারেল সায়েন্স আছে, আমাদের যে প্রোডাক্ট আছে লাক্সারি গুডস আছে, কিন্তু আগে নিজের লোকে নিজের জিনিসটা দেখবে, নিজের খাওয়ার জিনিস, মেডিসিন, যে বাড়িতে যেটা আবশ্যক জিনিস ওইসব দেখবে। কিন্তু উই আর ওয়েট অ্যান্ড ওয়াচ, কিন্তু আশা করা যায়, দেখুন উই আর অলওয়েজ পজিটিভ মাইন্ডেড পিপল, অলওয়েজ যখন আর্কিটেক্টের কাজ হবে তাহলে ওই আর্কিটেক্টের কাজ হবে, একটা কিচেনে মিক্সার গ্রাইন্ডারও লাগবে, আয়রনও লাগবে, মাইক্রোওভেনও লাগবে, সব কিছু, কিন্তু ইটস এ টাইম টেকিং ম্যাটার আছে, ইটস এ টাইম টেকিং ম্যাটার। কিন্তু আমরা যখনই এটার উপরে ওয়ার্ক ওভার করে নেব, কিন্তু আমার মনে হয় উই ক্যান, আমাদের ব্র্যান্ড স্ট্রং আছে, এখন যারই মাল বিক্রি হবে যার ব্র্যান্ড আছে। জাপান ইজ দ্য well known product in India as well as we are the number one in Bangladesh also. তাহলে এসে পরে টাইম টেকিং ম্যাটার আছে। দেখুন উই আর অলরেডি হোপফুল, আমরা হোপফুল আছি, নিশ্চয়ই এটা আমরা ওভারকাম করে নেব। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা এটা থিঙ্কিং করছি যে আমাদের ফ্যাক্টরিতে আজকে 600টা স্টাফ রয়েছে, ওদেরকে কাট ডাউন যদি আমরা না করি তাহলে আমরা ফ্যাক্টরিটাকেও সার্ভাইভ করতে পারবো না। দিস ইজ আ জেনারেল ম্যাটার। কারেক্ট, আমাদের লেবার যে কাজ করছে আজকে নিয়ার অ্যাবাউট টোটাল ক্যাটাগরি 8 রাইট। এখন এই উইদিন 6 মান্থ আমাদের কিছু না কিছু এরকম একটা মেজার নিতে হবে, যার স্যালারি 30,000 আছে তার সাথে আমরা বসে কিছু আলোচনা করতে হবে কি ভাই তুমি 6 মাসের স্যালারিটা আছে, এখন তোমার 30,000 মাইনা আছে, কিছু কোম্পানিকে সাপোর্ট দেওয়ার জন্য ইফ ইউ লেস ইউ ডিডাক্ট 20% or 15% দিয়ে 30%, আফটার লকডাউন 15 জুনের পরে আমরা উই ক্যান ডিসাইড, উই ক্যান হ্যাভ এ মিটিং, একটা গুড অ্যাটমসফিয়ার মিটিং করবো, তারপরে আমরা এই বিষয় নিয়ে আমরা আগে বাড়বো। That is a very innovative and good idea Mr. Subodh has said to everybody, যে যারা এমপ্লয়ি আছে তারা কি হবে, তাদের কথা ভেবে যেটা বলেছেন যে ছোটভাবে ভাই আমার কোম্পানিকে সাপোর্ট করার জন্য আমি তোমার কাছে 15 or 10% or 20% নেই, বাকি তুমি স্যালারি রাখো, and আমার কোম্পানি গ্রো করলে ইউ উইল গ্রো। তার এটাও বলা হবে আমাদের যে ফ্যাক্টরির যে ওয়ার্কার আছে, যে ফ্যাক্টরি স্টাফ আছে, এই 6 মাসের মধ্যে আপনার সাপোজ 10% কাটা হলো কি 15% কাটা হলো, উই উইল মেক আপ উইদিন 6 মান্থ। আফটার 6 মান্থ যখনই বাজারটা আবার রিনোভেট হবে বাজারটা, তখন মানি উইল। দ্যাট ইজ আ ভেরি 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 গুড পয়েন্ট। আচ্ছা সমীরণদা প্লিজ। আমি ওনার রিলেটেড ব্যাপারটাই বলছি যে প্রথম কথা হচ্ছে যে আমাদের যে স্ট্রেংথ অফ ওয়ার্কার বা স্টাফ, সেটা তো একটা কার্টুন করার একটা ভাবনা চিন্তা সবারই আছে, কিন্তু উনি যেটা বলেছে খুব ভালো, যে আমরা যদি তাদের সাথে আলোচনা করে, আমি অলরেডি ভেবেছি এবং আমার স্টাফেদের সাথে শেয়ার করেছি ফ্রম আর্লি এপ্রিল, যে তোমার যারা আমার 15,000 যে স্যালারি আছে পর আমার ক্লার্ক পিয়ন, তাকে বলেছি তোমার স্যালারি আমি ডিডাক্ট করছি না। যারা আমার 25,000 আছে তাকে আমি স্ট্রেট ওয়ে বলেছি যে এই টাইমে তোমার 25% কাটল করবো, আর যারা আমার 50,000 প্লাস হয়েছে তাকে বলেছি আমরা 50% কাটল করবো। কিন্তু যখন সিচুয়েশনটা একদম কন্ট্রোলে বা এগেইন ইজ কেম ব্যাক ইন দ্য মান্থ অফ 2019, তো সেম আমরা তখন টাকাটা তোমাদেরকে রিটার্ন করবো।
বাট সন্দীপ এর মধ্যে আমি একটা পয়েন্ট বলি, আমি বহু মানে পৃথিবীর বহু জায়গায় ঘুরি, একটা জায়গায় কান্ট্রিতে গিয়েছিলাম, সেটা হচ্ছে সবাই চেনেন, গ্রিসের স্যান্তোরিনি বলে। ওখানে কিছু কোম্পানির সাথে গেছিলাম, ওরা আই এম টকিং অ্যাবাউট 12 ইয়ার্স 13 ইয়ার্স ব্যাক বলছি, যে তারা কাজ করতো তখন থেকে ওয়ার্ক ফ্রম হোম। বাহ, ইন্টারেস্টিং, নাইস। তো আমি আসার পর সেইটাকে অ্যাডপ্ট করেছি লাস্ট 10 ইয়ার্স, দ্য কন্ট্রাক্ট বেসিক্স ওয়ার্ক। মানে আমার যত আর্কিটেক্ট, ইন্টেরিয়ার, ল্যান্ডস্কেপ, সিভিল, যত ডিজাইনার রয়েছে, তাকে কিন্তু আমি আমার প্রজেক্টটা কন্ট্রাক্ট বেসিস দিয়ে দিচ্ছি, যে এই প্রজেক্টটা করবে, তুমি লামসাম এটা পাবে, তুমি সেটা উইদিন এ মান্থ করো আর উইদিন এ 6 মান্থ করো, সেটা তুমি লামসাম পাবে। ইট উইল বি আ কন্ট্রাক্ট মেথড। এবং আমি কিন্তু এখন প্রত্যেকের একটা টেনশন চলছে বা প্ল্যানিং করছে, ভাবছে আমি যেটা আগে বললাম সেটা জাস্ট ফর মাই ক্লাব লেভেল এন্ড সুপারভাইজার লেভেল, বাকি আমার যারা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তাদের কিন্তু আমি কন্ট্রাক্ট বেসিসে লাস্ট 10 ইয়ার্স কাজ করছি এবং কাজ চলছে, এন্ড দে অল আর ভেরি ভেরি হ্যাপি। সেজন্য আমার এটা নিয়ে কোনো ভাবনার বিষয় নেই। এবং আগামী দিনে আমার মনে হয় সবাইকে এইভাবে যদি কাজ করা যায়, আমি বললাম কেন যে আর্কিটেক্ট যখন ডিজাইন করবে, প্রথমেই ভাবতে হবে একটা বিল্ডিং এর বাইরে কি করে ডিস্যানিটাইজেশন করা যায়। আমাদের বেদ বা উপনিষদে ছিল, তুমি দেখো যে কারোর বাড়িতে বা কোনো একটা জায়গায় ঢোকার সময় সঙ্গে সঙ্গে জুতোটা খুলে হাত আর পা ধুতে হতো। সেটা কিন্তু আজকে আমরা বাড়িতে এসে আগে করতে হচ্ছে, আগে করতাম না। এটা কিন্তু বহু বছর, মানে আমি এটা কথা বলছি প্রায় 7-8 হাজার বছর আগের কথা। আমরা জানি। হ্যাঁ, এবং এখনো লেখা রয়েছে। তো এটা ফিরে এসেছে, এটা খুব ভালো। এবং আগামী দিনে আমরা যে ডিজাইনটা করবো, এটার বেস করেই করবো, যাতে ভেতরে ইনফেকশনটা না যায় কোনোভাবে। কারণ আজকে করোনা কিন্তু নতুন ওয়ার্ড না। ডেটলের বটলে যদি দেখা যায় করোনা শব্দটা আছে, কিন্তু নভেল কোভিড-19 ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার, বিকজ অ্যাজ এ ভাইরাস সে এখন পর্যন্ত 22 ক্যারেক্টার রয়েছে। আগের ভাইরাস গুলো 1, 2, 3 ক্যারেক্টার, তো তাকে রিসার্চ করে লক করতে পেরেছে, তাকে লক করতে পেরেছে। এখন একে আমরা লক করতে পারছি না, তার ফলে আমরা কিন্তু লকডাউন। এই ভাইরাস একদমই আমরা লকডাউন। মিস্টার সমীরন্দা, আমি একটু ঋষিরাজ মহান্তির কাছে যাব। আমি একটা কোশ্চেন আছে সন্দীপ, আমি একটা পয়েন্ট তুলেছিলাম। এই পয়েন্টের উপরে আমার পার্সোনালি মনে হয়, এই পয়েন্টের উপরে যদি আমরা গুরুত্ব না দিই, আমি পার্সোনালি ফিল, যেহেতু আই এম ইন ট্রেড লাস্ট 35 ইয়ার্স, এখন যদি ইকোনমিকে বুস্ট করতে হয়, আমাদের লেবার হলো, মিডল ক্লাস পিপল হলো, হোয়াট এভার যাই হলো, ইন্টেরিয়র হলো, আর্কিটেক্ট হলো, হোয়াট এভার যে ইন্ডাস্ট্রিতে যে কোনো মানুষ আছে, আমরা যদি নিচে ইন্ডিয়ার যদি পারচেজিং পাওয়ারটা না বাড়াই, তাহলে ইকোনমি করতে হবে না আমাদের। একদম এটা একটা খুব ভাইটাল পয়েন্ট। কিন্তু না, সুবোধদা যে পয়েন্টটা বলছে, আমি সরি ফর দ্য ইন্টারাপ্ট সুবোধ বাবু, আমাদের কিন্তু ইন্ডিয়ানদের পারচেজিং পাওয়ারটা বেশ ভালো, এবং সবচেয়ে বেশি নট ফর আরো বাড়াতে বলছে। সেটার জন্য আপনারটা বাড়বে কেন বলছি, আগামী দিনে আমরা কিন্তু বাড়িতে যে কাজের লোক রাখতাম, মেড রাখতাম, সেখানে আমরা কাটেল করে আপনার ইকুইপমেন্ট বেশিভাবে ইউজ করতে হবে, ওয়েল ইকুইপ কিচেন বানাতে হবে, যাতে আমরা সেলফ সাফিশিয়েন্ট হতে পারি। সেজন্য আমাদের পারচেজ পাওয়ার বাড়বে। একদমই তাই। আমি এবার একটু সুবোধদা, আমি একটু এবার ঋষিরাজ মহান্তির কাছে যাব। আমার খুব কাছের ফ্রেন্ড দাদা মিস্টার অ্যাডভোকেট ঋষিরাজ মহান্তি। হ্যালো স্যার, থ্যাঙ্কস ফর বিং হিয়ার ইন মাই শো। কেমন আছো? সব ঠিকঠাক? অল ওয়েল? বাস, আমরা সবাই বেঁচে আছি, সুস্থ আছি, যতদূর থাকা যায় লকডাউনের মধ্যে সেরকমই কাটছে সময় আমাদের। আচ্ছা, আমি একটু তোমার কাছে প্রশ্নটা করব যে দেখো, আজকে আর্কিটেক্ট ইন্ডাস্ট্রি বা সুবোধদা ইন্ডাস্ট্রি কিছুভাবে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে, কিন্তু তোমার ইন্ডাস্ট্রি কিন্তু ওকালতি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করা সম্ভব নয় আমার যতদূর মনে হয়। তো এইটা কিভাবে তুমি কম্প্যাক্ট করছো? অ্যান্ড তোমার আন্ডারেও তো বহু লোক চাকরি করছে, তো তাদেরকে কিভাবে তুমি স্যালারি দিচ্ছ, অ্যান্ড হাউ আর ইউ মেকিং থিংস নর্মাল ফর দেম? এখানে একটা ব্যাপার আছে যে ওয়ার্ক ফ্রম হোমটা হয়তো, যেহেতু আমাদের কালো কোট পড়তে হয়, গাউন পরতে হয়, কোর্টে যেতে হয়, যেন অনেক জায়গায় হয়তো পসিবল হচ্ছে না।
কি এটা তো একটা এসেনশিয়াল ইন্ডাস্ট্রি, লিগ্যাল ইন্ডাস্ট্রি, Correct. কারণ লোকেদের Correct. এখন তো ক্রাইমও নেই সেরকম ভাবে, বেলেরও কোনো ব্যাপার নেই, কিন্তু যারা সো মেনি পিপল ল্যাঙ্গুইশিং ইন জেল, যাদের হয়তো বেলের দরকার আছে বা যাদের হয়তো বিচারের দরকার আছে, তারা অলরেডি ইয়ে করছে, বা যার কিছু কিছু হয়তো তাদের লিটিগেশনস আছে, যেগুলো সিভিল লিটিগেশন কেসেস চলছে, তাদের ডিসপিউট আছে, কিছু প্রপার্টি নিয়ে প্রবলেম, কেউ হয়তো বাড়িতে ঢুকতে পারছে না। তো কিছু কিছু ক্ষেত্রে বা হয়তো এখনো কিছু কিছু ক্রাইমস হচ্ছে, আমরা দেখছি হয়তো কেউ অপপ্রচার চালাচ্ছে যে এই নিউজটা এরকম হয়েছে, ওই নিউজটা এরকম হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। তো দে আর গেটিং অ্যারেস্টেড, হাউ দে আর গেটিং বেল। এবার অনেক ক্ষেত্রে আমরা কেস এখন নতুন হাইকোর্টে এখন যেরকম সিস্টেম করেছে, তো একটা ফাইলিং এর ব্যবস্থা করেছে, যে আমরা যদি একটা ইমেল অ্যাড্রেসে কেসের ডিটেলস আর কেসের এটা দিয়ে মানে আমরা পিটিশন করি, তাহলে ওটা কিছু কিছু বেঞ্চ আছে যারা গ্রাহ্য করছে, আর ওখানে আমাদের কেসেস নেওয়া হচ্ছে। আর এই যেরকম ভাবে আমরা এখন ইয়েতে ভিডিও কনফারেন্সে আছি, এরকম ভাবেও হয়তো কিছু কিছু জায়গায় কেসেস অলরেডি লয়াররা অ্যাপিয়ার করছে। নাম্বার 1। নাম্বার 2 হলো কি, কিন্তু এটা স্বয়ংসম্পূর্ণ একটা প্রসিডিওর নয়, এটা পার্মানেন্ট কোনো কিছু নয়। দিস ইজ অ্যান অ্যাডহক সিচুয়েশন ম্যানেজমেন্ট, যেখানে আমরা হয়তো কিছুদিনের জন্য এরকমভাবে চলতে পারি, কিন্তু সবসময়ের জন্য নয়। এটা হলো এবার কি, লিগ্যাল ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ভাগ আছে। একটা হলো ক্লায়েন্টের সেকশন, সেকেন্ড হলো আমরা যারা সলিসিটিং করি বা কেসেস নিই, অন্য লয়ার্সদের দিই, বা আমাদের আন্ডারে যারা লয়ার্স আছে তাদেরকে দিই। আর কেউ কেউ আছে যারা প্রাইভেট প্র্যাকটিস করেন, আর কেউ কেউ যারা গভর্নমেন্টের সাইডে আছে। কারণ আমার তুমি হয়তো সন্দীপ জানো, মাই ফাদার ইজ দি লার্নেড অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অফ গভর্নমেন্ট। এবার কি হয় সেখানে, তাদের ব্যাপারটা কি, তাদেরকে অ্যাপিয়ার করতে হচ্ছে সেই একই রকম প্রসিডিওরে, কিন্তু তাদের গভর্নমেন্টের ফিস অ্যাপিয়ারেন্স করলে পাবে, নাহলে পাবে না, ঠিক আছে। কিন্তু এবার কি হচ্ছে, যেরকম যারা আমাদের সাথে অ্যান্সিলারি মানে ভাবে যুক্ত, যেরকম মনে করো যে আমরা মুভি বলে থাকি বাংলায়, তারা আছে, বা যারা মনে করো টাইপিস্ট আছে, হ্যাঁ, তাদেরকে সেরকম ভাবে নিজেদের সেলফ সাস্টেনেন্স করা তো পসিবল না। তো এই জায়গাটা অনেক বেশি সাফার করছে। আর আরেকটা সাফারিং এর জায়গা হলো যারা প্রাইভেট প্র্যাকটিস করে কিন্তু গভর্নমেন্টের সাথে নেই, বা যারা আমরা সলিসিটিং করি, তাদের কি হচ্ছে, অনেকটা তো ইকোনমিক একটা ক্রাইসিস আসে। আর যারা প্রাইভেট প্র্যাকটিসে যারা নতুন, মানে তুলনামূলকভাবে হয়তো প্র্যাকটিস কম তাদের, বা তারা হয়তো একটু হয়তো জীর্ণ মানে আর্থিকভাবে, তো তাদের একটা সমস্যা হয়ে যায়। তাদের জন্য কোনো সলিউশন বা কিছু আপনারা করেছেন, বা তাদের কোনো সলিউশন আছে? মানে যাতে সলিউশন, মানে আমি বলতে চাইছি না যে তারা, না আমার পয়েন্টটা একটু ক্লিয়ার করে নিই। আমি সলিউশন মানে এটা বলতে চাইছি না যে সাপোজ 10,000 টাকা, যে সাপোজ 15,000 টাকা, যে সাপোজ 20,000 টাকা বা 25,000 টাকা, ব্লা ব্লা ব্লা, যেটা টাকা পাচ্ছে সেটাই পাওয়ার। আমি বলছি তার থেকে কম পাক, কিন্তু অন্তত সাস্টেইন করুক। দ্যাট ইজ মাই পয়েন্ট। তারা কি সাস্টেইন করতে পারছে? না, এরকম এরকম লয়ারদের, কিছু দুস্থ লয়ারদের জন্য বলা হয়েছে যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে কিছু টাকা দেওয়া হবে, বা দিল্লি বার কাউন্সিল দিচ্ছে, বার অ্যাসোসিয়েশন দিচ্ছে, বা আমাদের এখানে স্টেট বার কাউন্সিলেরও কিছু বিবেচনা করা হচ্ছে। কিন্তু অ্যাজ সাচ লয়ারদের বাদে ক্লার্কদের জন্য কোনো সলিউশন, বা যারা যারা কোর্টের আরো কর্মচারী আছে যারা ফিস পান, তাছাড়াও তো তাদের অনেক রকমের রোজগার থেকে থাকে, তো সেই জায়গা থেকে কোনো কনসেনসাসে আসা যায়নি, বা এখনো পর্যন্ত আমরা কোনো এটা কিন্তু একটু ভাববার বিষয়। মোহান্তি, ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট ইউ হ্যাভ রেইজড, কি এটা কিন্তু এখনো অবধি যে তাদের জন্য কিছু ভাবা হয়নি, তো তারা কিভাবে চালাবে? কারণ তাদের যে নেচার অফ ওয়ার্ক, হ্যাঁ, ওটা কিন্তু অ্যান্সিলারি। মানে লয়ারদের কি আছে, আমরা মনে করো আমরা এখানে সেটআপে আছি, যেরকম তোমার সাথে কথা বলছি, সেরকম ভাবে হয়তো কোর্টে জাজ বসে, বা হয়তো ঘরে একটা জাজের একটা পাওয়ার আছে, জুডিশিয়াল পাওয়ার, যেখানে সে কোর্টে না থেকেও যে কোনো জায়গায় হতে পারে, তো সে বাড়িতে বসেও হয়তো। আচ্ছা, তারা কি তাদের আমি একটু পয়েন্ট জিজ্ঞাসা করছি, তাদের মোটামুটি ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিরকম, মানে তারা কোন লেভেলে আছে? তারা কি, আপনি কি বলবেন তারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, নাকি তারা বিপিএল লেভেল, বিলো পভার্টি লাইন? দেখো, যারা গভর্নমেন্টের ক্লার্ক আছে বা কোর্ট অফিসার আছে, তাদের তো সাস্টেনেন্সের ব্যাপার, এটা গভর্নমেন্টের দায়িত্ব, আর সেখানে কেউ কিছু করতে পারে। কিন্তু এছাড়া যারা মনে করো প্রাইভেট ক্লার্ক, যেরকম আমার বাবার যেরকম আছে, আমার বাবার যে ক্লার্ক আছে সে কিন্তু মানে বাবার ফিসে 10% সবসময় পায় প্রত্যেকটা ফিস থেকে। সে এবার তার সাস্টেনেন্সের কিন্তু প্রবলেম নেই। প্রবলেমটা কাদের হবে? যারা প্রাইভেট লয়ার্সদের সাথে যুক্ত আছে,
সেখানে আমরা লয়াররা যদি একটু এগিয়ে এসে যারা নিজেদের সাস্টেনেন্স করতে পারছি, তারা যদি ফিনান্সিয়াল মানে কিছুদিনের জন্য মানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা তাদের হয়তো অনেকজনের খাবার কিনতেও অসুবিধা হচ্ছে বা রেশনেরও অসুবিধা হচ্ছে, সেই জায়গাটা প্রোভাইড করি, সেটা করতে পারি। My point. This is a very valid point you have said, Mr. Mohanty, that we will have to help each other in this scenario. Absolutely, but this is not a permanent solution. As I was This saying, is not a permanent solution. I am not saying this is a permanent solution. Last only for the next 6 months maximum. কারণ একটা লয়ার Exactly. I hope by next 6 months everything will be a little bit better and everything will be normal by God's grace. I will go to Mr. Shakil Bhai from Bangladesh. ভাইয়া কেমন আছো? বাংলাদেশের কি অবস্থা? এই তো ভাই ভালো ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই বাংলাদেশের যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়াবহ দিকে যাচ্ছে। কারণ আজকেও প্রায় 500 জনের মতো আক্রান্ত, প্রায় 9 জনের মতো মারা গেছে। আমাদের এইখানে বাংলাদেশ তো ঘনবসতিপূর্ণ একটা এলাকা, বা বাংলাদেশের ঘনবসতি, কেউ সুন্দর মতো নিয়ম ঘরে থাকতেছে না, কেউ নিয়ম মতো সরকার যে নিয়মগুলো বলছে বা যে সেবাগুলো সরকারিভাবে দেওয়া হচ্ছে কেউ কোনো কিছু মানতেছে না, কেউ কিছু মানছে না। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম ইন বাংলাদেশ। আচ্ছা তুমি আমাকে বলো, আমাকে একটা কথা বলো, ওখানে কি কি স্টেপ নেওয়া হয়েছে? হোয়াট হ্যাজ গভর্নমেন্ট ডান? না এখানে আমার মানে সরকারের দিক থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এখন আমাদের এখানে যদি আপনি হেল্পলাইনে ফোন দিয়ে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, পুরো অঞ্চল লকডাউন, কিন্তু তারপরেও যখন পুলিশ বা আমাদের এখানে প্রশাসন আসতেছে ওই সময় মানুষের বিষয়টা কি, মানুষ থাকে না। কিন্তু যে সময় প্রশাসন থাকতে পারে না, প্রশাসন থাকে না, সেই সময় বাজারে শুধু শুধু মানুষগুলো আড্ডা দেয়। এর ফলে আমাদের শুধু মানে এই ঘটনাটা আমাদের এখানে অনেকবার ঘটেছে। এটা শুধুমাত্র তোমাদের ওখানে নয়, আমি কালকে একটু এটা যোগ করি, একটা যোগ বেরিয়েছে যে একটা জাতি, আমি এটা জোকে লিখেছে যে একটা জাতি নাকি 50 বছর বাদে ইতিহাসের পাতাতে লেখা থাকবে যে একটা জাতি নাকি বিলুপ্ত হয়ে গেছে শুধুমাত্র বাজার করতে গিয়ে, আর সেই জাতির নাম হচ্ছে বাঙালি। তো এটা একটা হাস্যকর ব্যাপার, মানুষ আজকাল যোগ করে সবাইকে পাঠাচ্ছে। তো লেটস নট গো ইনটু দ্যাট। আমি শাকিল ভাইয়ের কাছে গিয়ে একটা কথা বলবো যে বাংলা চলচ্চিত্র, তুমি একটা এসকে মিডিয়া বড় হাউসের কর্ণধার, বাংলা চলচ্চিত্রের অবস্থা কি তুমি বুঝতে পারছো? মানে কি হবে পরবর্তীকালে, তোমার কি মনে হচ্ছে? ফার্স্ট কোয়েশ্চেন। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, বাংলাদেশের চলচ্চিত্র তুমি শাকিব খান, ওখানকার যারা টপ অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে কাজ করো, তো তাদেরকে নিয়ে তোমার কি মনে হচ্ছে ভবিষ্যৎটা কি বাংলা চলচ্চিত্রের ওখানে? আমি এখানকার বলছি না, ওখানের কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা ভাই, আমাদের এখানকার মানুষ বেশি সিনেমা হলে যায়, কারণ আমাদের এখানে শাকিব খান, আরিফিন শুভ, যে মানুষগুলো যে সিনেমা হলে যে সিনেমা দেখে, সেই মানুষগুলো এখন সিনেমা হলে যে দেখার প্রতি মানুষের আগ্রহ অনেকটা হারিয়ে ফেলছে। এবং হলগুলো, যেখানে আমাদের হলের সংখ্যা ছিল আগে 250 থেকে 300, এখন মানে অনেক সংখ্যা বড় ছিল, আস্তে আস্তে করে এখন 70 থেকে 80টা হল আছে। তারপরে একদম মানে 50টার মতো নিয়মিত হল চলতেছে। এখন এই করোনার কারণে প্রতিটা হল, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার যা আছে সবগুলো বন্ধ। এখন যেগুলো আমাদের এখানে যে সিনেমা হলগুলো সব বন্ধ। এখন গার্মেন্টস শিল্পর মানুষ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক বড় ভূমিকা রাখে, কারণ গার্মেন্টস শিল্পের মানুষ যে সময় সিনেমা হলে সিনেমা দেখে, আমরা যারা স্টার সিনেপ্লেক্স বা ব্লকবাস্টার সিনেমা দেখে বড় হয়েছি, আমরা সিনেমা খুব কম দেখি না। আমরা যা সিনেমা প্রেমী বা সিনেমা নিয়ে কাজ করি। আমি একটা কথা শাকিল ভাই বলতে চাইবো, বিকজ আমি সিনেমা প্যাটার্নিটি থেকে বিং অ্যান অ্যাক্টর, আমি একটা কথা বলতে চাইবো। তোমাদের ওখানে যে বাজেটে তোমরা ছবি করো, তোমরা অ্যারাউন্ড 5 crores বাজেটে তোমরা ছবি করো। তুমি আমাকে সেদিন কালকে রাত্রেবেলা বলছিলে শাকিব খান অ্যান্ড এদেরকে নিয়ে, হোয়াই টু মেক আ ফিল্ম ইন 5 crores? আমি তো বলবো যে 5 crores 10টা ছবি বানানো উচিত। আমরা এখানে বাংলাতে তাই করার প্ল্যান করছি। অ্যান্ড ইনফ্যাক্ট বাংলাতে মানে আমি কলকাতা চলচ্চিত্রের কথা বলবো, এখানে কন্টেন্ট ওরিয়েন্টেড কাজ ভালো চলছে। লাস্ট যদি আমরা দেখে থাকি, আমাদের একটা ছবি রিলিজ হয়েছিল, সবাই ওই ছবিটা জানে, যে ব্রহ্মা জানে গোপন কম্মতি। দ্যাট ওয়াজ আ ব্লকবাস্টার হিট। শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায় সেই ছবিটা বানিয়েছিল, সেটা ব্লকবাস্টার হিট হয়েছিল। একটা কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা, তার মধ্যে কোনো বক্স নেই একটা। তো আমার মনে হয় যে সিনেমা চলবে, কিন্তু হাই বাজেট ফিল্ম, ওই কমার্শিয়াল ছবি, সেগুলো হয়তো বন্ধ হয়ে যাবে। মানে এক্সট্রা যে গ্ল্যামারটা সেটা চলে যাবে, সবাই একটু মানে মধ্যবিত্ত হয়ে যাবে। মানে সিনেমা ইন্ডাস্ট্রিও ওই একটা জায়গার পর একটা ধাক্কা খেতে চলেছে, বড় ধাক্কা, কিন্তু সেটা আমার মনে হয় আস্তে আস্তে সামলে যাবে, আমার যেটা মনে হয়।
এটাতে তোমার কি মতামত? মানে আমার মতামত কি ভাই, আমরা যে ধাক্কা অলরেডি আমাদের যেগুলো সিনেমা ঈদে আসার কথা, ঈদের সিনেমা রেডি, আমাদের রোজার ঈদ, কুরবানি, সব থেকে মানে মানে আমাদের বাংলাদেশের সব থেকে বড় উৎসব দুইটা ঈদ। এই দুইটা ঈদে প্রতিবার আমাদের 2 থেকে 4টা সিনেমা থাকে। এগুলো শাকিব খানের ছবি থাকবে, বা বাইরের নায়কের ছবি থাকবে, বা বাইরে হাউসের ছবি থাকবে। যেমন আমাদের এখানে অ্যাকশন সিনেমা চলতেছে, এখন গল্প নির্ভর সিনেমা চলে। আমাদের এখানে যে এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি, এই অবস্থাতেও কিছুদিন আগে দেবী, আয়নাবাজির মতো সিনেমা ব্যবসা সফল সিনেমা হয়েছে, কিন্তু শাকিব খানের অনেক বড় বড় সিনেমায় ব্যবসা সফল হতে পারে নাই। এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটাতেই হাইলাইট করতে চাইবো। এই পয়েন্টটাই আমার পয়েন্ট ছিল যে শাকিব খানের ছবি চলছে না। আমি এটা কোনো হিরোর কেন্দ্রিক আমি কথাবার্তা বলছি না, তার ছবি চলছে না, ওই ধরনের ছবি চলছে না। এখন ছবি হচ্ছে কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি, দেবী চলছে, আয়নাবাজি চলছে। তো এগুলো বুঝতে হবে যে আস্তে আস্তে ওয়ার্ল্ড সিনেমা ইজ চেঞ্জিং লাইক দ্যাট। বাংলাদেশ অডিয়েন্সের টেস্টটাও চেঞ্জ হচ্ছে, লাইক আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গল অডিয়েন্সের চেঞ্জ হচ্ছে। একটু কথা, আমাদের যে ছবিগুলো হচ্ছে, অর্ধেক ছবি কিন্তু কোনোভাবে না কোনোভাবে কপি। মেইন সমস্যা এটা। দর্শক যে ছবিটা দেখবে, এখন যে তামিল সিনেমা বা যে সিনেমার লুকটা চুরি করতেছে আমাদের ডিরেক্টররা বা প্রডিউসাররা বা আমাদের, কিন্তু ওইগুলো কিন্তু মানুষ আগেই কিন্তু অনলাইনে দেখে ফেলতেছে ছবিটা। এখন আইফিলিক্স আছে। আমার একটা খুব ভালো পয়েন্ট শাকিল ভাই তুলে এনেছে। একটু আগে বলছিল বাংলা ছবি চলছে না, এটা সত্যি কথা, কিন্তু বাংলা ছবি কেন চলছে না? লোকেরা তো হলে গিয়ে রিমেকটা দেখবে না। দিস ইজ অবশ্যই ভাই ট্রু। এন্ড কোভিড-19 এর পরে আরো লোকেরা হলে গিয়ে দেখবে এই সমস্ত ভুলভাল শিটস। কারণ যাদের মনে হয়, যারা আগে আমরা ভাবতাম যে বিজলি ছবিঘর, আমাদের এখানে কিছু হল আছে ওই রুরাল সেক্টরে, সেখানে কিছু প্রেমিক প্রেমিকা দুপুরবেলা ঢুকে যেত হলের মধ্যে, ভাবতো যে এখানে আমরা এসিতে বসে কিছুক্ষণ সময় কাটালাম। আমি খুব এখানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আমার শোতে, বিকজ আমার সঙ্গে আমার যারা থাকে বন্ধু বান্ধব আর আমার যারা কর্মী আর সবাই খুব ওপেন। আর আমার মনে হয় যে আমি সত্যি কথা বলবো, আর সেটা সত্যি কথাই। ওই জন্যই আমার এটা শোটার কালকে যখন রিলিজ হয়েছে খুব ভালো লোকেরা দেখেছে, ভিউয়ারশিপ ভেরি হাই, সবাই খুব ভালো বলেছে। তো আমার যেটা পয়েন্ট ছিল যে ওই যে যাওয়াটা, ওই যে অডিয়েন্সটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে, কিন্তু তারাও কিন্তু হলে যাবে না। তো আমাদেরকে সিনেমা বানাতে হলে আমাদেরকে ভালো ছবি বানাতে হবে, রিমেক করা যাবে না, কন্টেন্ট সিনেমা বানাতে হবে যেটা মানুষের মধ্যে দাগ কাটে। আদারওয়াইজ বাংলা চলচ্চিত্র কেন, কোনো চলচ্চিত্র কিচ্ছু করতে পারবে না। এটা একটা প্রোডাক্টের মতো। প্রোডাক্ট যদি ভালো না হয়, তাহলে মানুষ যদি ইউজ করে দেখতে পায় যে প্রোডাক্টটা খারাপ, তাহলে কিন্তু প্রোডাক্টটা ইউজ করবে না। তো এইটা হচ্ছে, আগে ছিল হচ্ছে বক্স অফিস, আমরা সবাই জানতাম যে বক্স অফিস দিয়ে কাজ চলতো, কিন্তু ধীরে ধীরে কিন্তু সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি শাকিল ভাইকে একটা এক্সাম্পল দেবো, লাইক একটা সিনেমা হয়েছিল বালা, আমাদের এখানে সবাই জানে বালা, সবাই দেখেছে এখানে, সমীরন্দা তো দেখেইছে, আমি জানি বালাটা, কারণ বালা সিনেমা আয়ুষ্মান খুব পপুলার একটা সিনেমা, যেটা ইজ রিগার্ডিং হচ্ছে যে মাথার চুল নিয়ে সংক্রান্ত প্রবলেম, সে হচ্ছে টাকটাকে নিয়ে একটা প্রবলেম, খুব ওপেন ভাবে আমি কথা বলছি। তো সেই 15 কোটি টাকার বিজনেসের সিনেমা, মেকিং এর সিনেমা আজকে 80 কোটি টাকার বিজনেস করে, আর সেখানে বড় বড় স্টারদের 250 কোটি টাকার ছবি ডাজ আ বিজনেস অফ 200 crores। তো তার মানে জনতা কিন্তু ইঙ্গিত দিচ্ছে, এমন না যে বাংলা ছবি লোকেরা দেখবে না, হিন্দি ছবি বাংলা লোকেরা হলে গিয়ে দেখবে না। দে ওয়ান্ট টু সি সাম নিউ থিংস, দ্যাট ইজ দ্য মেইন থিং। দে ওয়ান্ট টু সি সাম নিউ থিংস যেটার মধ্যে কিছু আছে, আদারওয়াইজ লোকেরা দেখবে না। শাকিল ভাইয়ের কাছে যাবো, শাকিল ভাই আমার পয়েন্টের সঙ্গে কি বলবে? শাকিল ভাই। আচ্ছা ভাই, আমাদের বাংলাদেশটা এখন আস্তে আস্তে করে মানুষ পরিবর্তন হচ্ছে। মানে আমাদের এখন 64 জেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এখানকার অনেকে চলচ্চিত্র প্রেমী বা চলচ্চিত্র যারা সংগঠনগুলোর নেতা আছে, বা আমাদের যে পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, সবগুলো সমিতি মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার করছে 64 জেলায় 64 যে সিনেপ্লেক্স, যদি আমাদের 64 যে সিনেপ্লেক্স যদি আমরা করতে পারি, আমাদের টিকিটের দামটা যদি আমরা একটা মানুষের স্বাভাবিক, কারণ আমাদের এখানে ব্লকবাস্টারে 550 টাকা টিকিট, স্টার সিনেপ্লেক্সে 350 টাকা, যদি আমরা এইটা রেট আরেকটু কমাতে পারি, তাহলে কি হবে, 64টা জেলায় সিনেমা হলে মানুষদের শান্তিতে ছবিটা দেখতে পারবে। কারণ আমাদের বাংলাদেশের এক সময় এই সিনেমা বিজনেস করে অনেক বড় বড় মানুষ সিনেমা বিজনেস করে আসছে, তারা আমি লাস্ট তোমাদের বাংলাদেশের অপু বিশ্বাসের সাথে কাজ করেছিলাম, তো অপু বিশ্বাসেরও সেই বক্তব্যটাই ছিল। আমি একটা পয়েন্টে যাব শাকিল ভাইয়ের কাছে, আমাদের এখানে নয় বোম্বেতে হয়েছে প্রায় বোধহয় যারা জুনিয়র টেকনিশিয়ান, যারা আমাদের মেইন সাপোর্ট দেয়,
মানে ছবি করতে গেলে, টেলিভিশন বলো বা বড় ছবি বলো, তাদের জন্য একটা ফান্ড রেজ করে সবাই মোটামুটি বোম্বেতে আই গেস কালকে আমাকে বলছিল 60 কোটির মতো বোধহয় টাকা তোলা হয়েছে সেটার জন্য। 60টা হয়তো 600 কোটি হতে পারে, বাট মানে 60-এর কম হবে না, আমি সেটা জানি। আমি অ্যাবরাপ্ট ফিগারটা আমার মাথায় মনে পড়ছে না, আমাকে একজন আমার মানে কলিগই বলছিল যে 60 কোটি বা 600 কোটি তোলা হয়েছে, হুইচ ইজ আ হিউজ ডিফারেন্স। বাট আমি তাও বলছি এদিকে আমাদের এখানে খুব দুর্বিষহ অবস্থা। আমি সেই ফিগারটা এখানে ডিসক্লোজ করবো না, সেই ফিগারটা খুবই কম, মানে সেটা হওয়া উচিত নয় সেই ফিগারটা। তো মানে আজকে কিছু জুনিয়র টেকনিশিয়ান কাজ না পাওয়ার জন্য তারা এখন ফুল রাস্তায় বেচছে, এটা আমি সবাইকেই বলছি, এটা খুব দুঃখের, আমার এটা দুঃখের লেগেছে যে তারা কাজ পাচ্ছে না বলে তারা ফুল বিক্রি করছে, কেউ ডাব বিক্রি করছে, বিকজ দে হ্যাভ টু সার্ভাইভ। তো এই অবস্থাতে হয়েছে। তোমাদের বাংলাদেশে কি অবস্থা? বাংলাদেশে জুনিয়র টেকনিশিয়ানদেরকে কিভাবে কি কোনো কিছু ফান্ড রেজ করে কিছু করা হচ্ছে? এখন আমাদের বাংলাদেশে আমাদের যেসব মানে যাদের মানে কি বলবো, যাদের অর্থ আছে অনেক, বা আমাদের যে সংগঠনগুলো আছে, আমাদের তো ইন্ডাস্ট্রিতে বেশি একটা ছোট পদ একটা বড় পদ, দুইটা ইন্ডাস্ট্রির মানুষ। এখানে আমাদের শিল্পী সংঘগুলো যারা নাটকগুলো করা হয়, যেগুলো টেলিভিশন রাইট বা ইউটিউব রাইট, অ্যাপস রাইটে যায়, আর সিনেমা ইন্ডাস্ট্রি এক, নাটকের ইন্ডাস্ট্রি এক। এখান থেকে আমাদের যে ইন্ডাস্ট্রিটা, যার যে সংগঠনগুলো আছে সবাই যার মতো কাজ, এবং আমাদের যে সংগঠনগুলো স্ট্রং ভাবে কাজ করতেছে। কারণ আমাদের যে সংগঠন সবার মাধ্যমে, এমনকি আমাদের বাসায় পৌঁছে দিচ্ছে খাবার, মানে এই দিক থেকে আমাদের সংগঠকদের আমার স্যালুট দিতেই হবে। কারণ আমাদের যে সংগঠনগুলো আছে, আমাদের যেসব শিল্পী, যেসব মেকআপ ম্যান, বা আমরা এগুলো আমরা লাইভে আলোচনা করতেছি, আমাদের যে সংগঠনগুলো নেতাগুলো আছে সবাই লাইভে আলোচনা করে, এমনকি সবার বাসায় যে খাবার পৌঁছে দিচ্ছে, এইটা বলতে হবে আমাদের গর্ব করার মতো একটা বিষয়। আমাদের এখানেও তা হয়েছে। আমাদের এখানেও যারা দুস্থ শিল্পী আছে তাদেরকে সরকার থেকে সাহায্য করেছে, টেকনিশিয়ানকে সাহায্য করেছে, সবই করেছে, কিন্তু আসলে আমাদের এখানে তো মাস, তো প্রত্যেককে সাহায্য করা ঠিক পসিবল হচ্ছে না। ইট ইজ নট পসিবল ফর আ গভর্নমেন্ট, এনি গভর্নমেন্ট, তাদেরকে প্রত্যেকটা জায়গায় রিচ করা। আরেকটা আমি ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো যে এই সময় দাঁড়িয়ে আমরা সবসময় সব জায়গাতে গভর্নমেন্টকে ব্লেম করছি, সরকার করলো না, এটা কেন্দ্রীয় সরকার হোক কি স্টেট গভর্নমেন্ট হোক। আমি অ্যাপার্ট ফ্রম পলিটিক্স আমি একটা কথা বলবো, এখন মানুষকে হেল্প করতে হবে, হিউম্যানকে হেল্প করতে হবে। আমার প্রতিবেশী যদি মরে যায় পাশের দিন এসে, তো আমি যদি এখন বসে থাকি যে আমার কবে সরকার এসে, কোন লোক এসে তাকে এসে বাঁচাবে, সেই লোকটা তো মরে যাবে, তো কে দায় নেবে সেটা? তোমাকে পাশে দাঁড়াতে হবে গিয়ে। আমার সঙ্গে কালকে যারা ডিসকাশনে বসেছিল তারা একটা খুব ভাইটাল পয়েন্ট দিয়েছে, এটা আমি সবাইকেই বলবো যে প্রত্যেকটা এলাকা ভিত্তিক করে, এটা কোনো মানে আমি কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক লিডার হয়ে বা কোনোভাবে আমি কোনো মানে বলছি না কোনো লিডারকে বা কোনো দলের ইয়ে থেকে বলছি না, আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা এরিয়া ভিত্তিতে যারা ধরুন একজন দুজন করে যদি এরকম থাকে, তারা যদি নিজের পাড়া প্রতিবেশীকে হেল্প করে তাহলে কিন্তু খুব ভালো হবে। কারণ আমার ইতিমধ্যে সল্টলেকে আমি জানি ওই আমাদের নোভোটেল যে হোটেলটা আছে, সমীরন্দা নোভোটেল খুব ভালোভাবেই চেনে, নোভোটেলের ওখানে পাশে আমার মিস থাকে, উনি এখন খুব বৃদ্ধ, ওনার বয়স হয়েছে প্রায় 75, ওনার হাজবেন্ডেরও বয়স প্রায় 80 আপ। তো ওনারা তো মানে ওখানে তো এতটা বাজারঘাট সামনাসামনি খোলা থাকে না, তো গাড়ি নিয়ে যেতে হয়। তো ওনারা কিন্তু এখন খুব একাকিত্বে ভুগছে, একাকিত্বে মানে খুব টেনশনে আছে যে তাদের যদি এমার্জেন্সি কোনো কিছু লাগে তো তাহলে কিভাবে হবে। পুলিশ সাহায্য করছে, কিন্তু পুলিশ তো 24 ঘন্টা সাহায্য করতে পারবে না, একটা পুলিশের একটা থানার আন্ডারে কটা লোক আছে, তো সেটাও বুঝতে হবে। তো সবকিছু নিয়েই আমাদেরকে নিজেদেরকে হেল্প করতে হবে, আর আমাদেরকে পাড়াপড়শির লোককে হেল্প করতে হবে, মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার মনে হয়। একটা ছোট পয়েন্ট আছে, যেরকম দেখো আজকে আমাদের পলিটিশিয়ানরা মানে দলমত নির্বিশেষে যখন ভোটের সময় হয়, যখন পলিটিক্সের যখন একদম ক্রাক্স যে সময়টা থাকে, সেই সময় কিন্তু সবাই ভোট চাইতে বাড়ি বাড়ি আসেন। ওই যেরকম বলা হলো হয়তো 100, 200, 400 লোক নিয়ে আসেন, কিন্তু একটা মনে করো একটা কমপ্লেক্স, সেখানে আসলেন, এখানে এসে প্যাম্পলেট দেয় বা যা জিনিসপত্র ওনারা সাপ্লাই করেন যে কোনো দল থেকে। তো সেরকমই আমার মনে হয় অ্যাজ আ লয়ার, মানে এটা আমার নিজের একটা মানে একদম অ্যাপলিটিক্যাল একটা মানে কন্টেনশন, যে যেরকম ভাবে ওনারা ভোট চাইতে আসতে পারেন সেরকম ভাবে নিশ্চয়ই বাড়ি বাড়ি গিয়ে নিজেদের একজন দুজন এজেন্টকে প্রোভাইড করে
তাদেরকে সাফিসিয়েন্ট প্রোটেকশন দিয়ে ইন টার্মস অফ আমরা বলি মাস্ক বলো বা ফেস শিল্ড বলো বা গ্লাভস বলো সবকিছু দিয়ে যদি বাড়ি না, আমি এই পয়েন্টটাতে আমি একটা পয়েন্ট বলবো সিরাজ দা, আমি এখানে একটা পয়েন্ট বলবো। তোমার এই পয়েন্টটা যেটা আছে, তুমি যে বললে যে এটা করে, আমার যতদূর দেখা কিছু কিছু জায়গায় দেখুন রুরাল সেক্টরে অনেক জায়গায় হচ্ছে না কাজ, সেটা দেখুন হচ্ছে না, সব জায়গাটা করাটা সব জায়গার ব্যাপারে আমি মন্তব্য করব না, কিন্তু যে যে জায়গায় বা আমি যাদের সঙ্গে আমার চেনা পরিচিতি যতদূর, তো যাদের সঙ্গে আমার ওঠা বসা, আমি কিন্তু তাদেরকে দেখেছি কাজ করতে, তারা যতদূর সম্ভব করছে, কিন্তু আমাদের এখানে আমাদেরকে সেটাও বুঝতে হবে। নেতাদের আসারও দরকার নেই। এখানে কি হয় না, এখানে যেরকম আমরা যখন ভোটের প্রচার কেউ করে, তাদের কিন্তু বাড়ি বাড়ি নেতারা যখন যায়ও না, প্যাম্পলেট ঠিক পৌঁছে যায়, বা আমরা বাড়িতে পোস্টার করতে দেখেই থাকি। তো সেরকম ভাবে যদি দুজন করে আমরা প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে, মনে করো আমি বালিগঞ্জ কনস্টিটিউয়েন্সিতে থাকি, তো বালিগঞ্জ কনস্টিটিউয়েন্সি যদি হয়, এরকম দুজন লোক যদি আসে ওয়ার্ডে প্রত্যেক বালিগঞ্জ কনস্টিটিউয়েন্সিতে খুব ভালো কাজকর্ম হচ্ছে, আমি জানি সেটা, আমি সেটা নিয়ে বিতর্ক করব না। যদি এখানে সব জায়গায় কাজ হয়, আমার মনে হয় উপকৃত হবে সাধারণ মানুষ। সুবোধদা কি কিছু বলতে চাইছে? সুবোধদা বলো। আমি মানিকতলায় থাকি, বেঙ্গল কেমিক্যালের অপোজিটে। আমাদের স্টেশন হলো মানিকতলা হলো। আমরা পার ডে মোর দেন 500 পিপলকে রোজ খাওয়া দাওয়া দিচ্ছি আমাদের কোম্পানি তরফ থেকে, লাস্ট যখন থেকে লকডাউন স্টার্ট হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা বহু পার ডে এটাই করতে হবে, মানে সরকারের পক্ষে তো একা পসিবল নয়। আর আমার অফিসার রয়েছে বহুজার অঞ্চলে। হ্যালো সন্দীপ, তুমি যে কথাটা বললে সত্যি খুবই এটা এখন দরকার। মানে আমাদের যিনি লিগ্যাল থেকে বলছিলেন, আমরা পলিটিক্যাল পার্টি বা তারা কি করছেন সেটা তাদের সম্পূর্ণ ব্যাপার। আমরা আমাদের পাশের, আমি বলছি আমার প্রতিবেশী, যে আমার পাশের বাড়ি, আমি যদি পাশের বাড়িকে কিছু যদি সহযোগিতা করতে পারি, সে যদি আরেকজনকে করে, তাহলে এন্টায়ার ব্লকটা কিন্তু আমাদের তো ব্লক ওয়াইজ অনেকটা হতে পারি। আমি কি করছি, যেহেতু বাজারে এই যে যাওয়াটা লোকের একটা প্রবণতা, তুমি একটা জোকস বললে যে একটা বাঙালি যাচ্ছিল যে বাজার করতে করতে শেষ হয়ে গেছে, কিন্তু এই যে বিলুপ্ত, যারা এখন বিভিন্ন অটো চালাতো বা ধরো তোমার রোলের দোকান চালাতো বা এরকম অনেক রয়েছে, তারা দেখছি আমাদের ব্লকে রোজ একটা সবজি হলো, একটা মাছ হলো আসতো, একটা ফল হলো আসতো। এখন প্রায় জনা 20 আসে। আমি যে আমাদের বাড়ির লোককে বলছি যে বাজারে না পাঠিয়ে ওরা যদি দাম একটু বেশি এনে নাও, কারণ কি ওরা যদি বাঁচে তাহলে আমরাও বেঁচে যাবো। এইভাবে ছোট ছোট করে যদি ছোট ছোট করে ভাবা, খুব ছোট ছোট করে যদি ভাবা যায়, তাহলে কিন্তু অনেক বড় ব্যাপার। আজকে কিন্তু করোনা একটা জিনিস শিখিয়েছে যে আমরা অনেক কিছু ছাড়া বাঁচতে পারি। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টে একটা কথা বলবো সমীরণদা, এই যে সিনেমা, না আমি বলি একটু বলি, আমাদের ডিজাইনে এই যে আজকে এত বড় একটা তোমার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দরকার নেই, আননেসেসারি wastage of huge money, huge, এবং not proper clean. You go to Shialda court or any other court, oh horrible. তো সেইখানে আস্তে আস্তে কিন্তু আজকের এই করোনা একটা জিনিস শেখাচ্ছে, আমরা যেটা এই যে আজকে একটা আমরা ডিসকাশন করছি, এটা হেলদি ইন্টারাক্ট, আমি 3 জনের সাথে নতুন আলাপ হলো তোমার মাধ্যমে, এটা মিডিয়া, এই জুম বা স্কাইপে বা কনফারেন্স, ভিডিও কনফারেন্স, এটা দিয়ে কাজ চলতেই পারে, কোনো অসুবিধা নেই। এবং আজকে নেটফ্লিক্স, আজকে তোমার সারা পৃথিবীতে কোনো ব্যবসা নেই, বাট নেটফ্লিক্স এই 40 days এর মধ্যে their profit 180 crores rupees. নেট প্রফিট আফটার অল। তাহলে আগামী দিনে সিনেমাও বলছি, সিনেমাও কিন্তু আমি হলে গিয়ে দেখবো যতক্ষণ না এই করোনা বা আমাদের কোভিড-19 এর প্রপার ভ্যাকসিনেশন বা তোমার আমি একটা পয়েন্ট এখানে কিন্তু যাওয়াটা ডিফিকাল্ট, একটু আমাকে বলার সুযোগ করো প্লিজ, অ্যালাউ মি টু সে ওয়ান থিং। বলো। না, এটা আমি একটা পয়েন্ট দেবো, এখানে কথা বলবো যে ধরো তুমি বললে না যে সিনেমা হলে আমি
তুমি তো দেখো সিনেমা দেখো, সোনালী দিকে নিয়ে তুমি প্রত্যেকটা ছবিতেই যাও, দেখতে যাও, এটা আমার খুব ভালো লাগে। এবারে তুমি হচ্ছে আমাদের পেটেন্ট অডিয়েন্স যে সিনেমা দেখতে ভালোবাসে। এবারে সিনেমা কিন্তু হলে দেখতে যা ফিল হয় বা যা আমরা ভালো লাগে, সেটা কিন্তু তুমি কখনোই ফোনে দেখলে সেই ফিলটা পাবে না। ফোনে না, আমি বলছি আজকে তুমি এলইডি টিভি লাগালেও, তুমি এলইডি টিভি লাগালেও, আমি এটা একটা কনফার্ম করছি, আমি এলইডি টিভি লাগালেও সেই ফিলটা তুমি পাবে। সেই মুপার ফিলটা আসবে না, কারণ সেটা তো তার সাথে আরেকটা বড় ব্যাপার, আরেকটা ব্যাপার আছে, তুমি সোশ্যালাইজ করছো ওখানে। সন্দীপ, আমি এটা কিন্তু আগামী দিনে সোশ্যাল ম্যারেজ যেটা যতটা না এফেক্টিভ হবে, সোশ্যাল মিডিয়া মোর এফেক্ট হবে ফর ম্যারেজ। সন্দীপ, আমি সোশ্যাল মিডিয়া দেখো আগেও এফেক্টিভ ছিল, এখনো এফেক্টিভ ছিল, এতটা ছিল না। আমাদের লিগাল ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলে, আমাদের লিগাল ইন্ডাস্ট্রি সবসময় ডিপেন্ডেন্ট ছিল একদম রিয়েল টাইম, মানে গ্রাউন্ড লেভেল ওয়ার্কে ফিজিক্যাল প্রেজেন্স থাকার। তো এখানে আমরাও আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করেছি যে লিগাল ইন্ডাস্ট্রিটা অনেকটাই সোশ্যাল মিডিয়া বা তোমার মনে করো এই যে ভার্চুয়াল কমিউনিকেশনের থ্রুতে আমরা অনেকটা বেশি গান করতে পারি। আজকে মনে করুন এরকম হলো কি, কোনো লয়ারের হঠাৎ করে কোনো শরীর খারাপ হলো, ভগবান না করুন, বা কোনো একটা প্রবলেম হলো, তার ঘরে কোনো এমার্জেন্সি হলো, বা হয়তো সে আউট অফ ইন্ডিয়া আছে, আউট অফ ক্যালকাটা আছে, তা বলে সে এখন যেরকম প্যাটার্নে আমরা কেস ফাইলিং করতে পারছি, ই ফাইলিং করতে পারছি, অনলাইন মেল পাঠিয়ে দিচ্ছি, আমরা ওখানে সব আপলোড করে দিচ্ছি, আমাদের পিটিশন ড্রাফট করে দিচ্ছি, ওগুলো চলে যাচ্ছে অনলাইন, কেস জজ সাহেব দেখছেন, ওরকম ভাবে আমরা হিয়ারিং স্কাইপেও করছি। তো এই কনসেপ্টটা যদি আগে, মানে যদি পুরোপুরি, মানে এটা একদম সেলফ ডিপেন্ডেন্ট একটা কনসেপ্ট না হয়েও স্বয়ং সম্পূর্ণ একটা সেলফ সাফিসিয়েন্ট কনসেপ্ট না হয়। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, দারুণ পয়েন্ট, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আপনি যে পয়েন্টটা বললেন, আগে একটা কেস, এখন কি হবে, এই যে আমাদের ভার্চুয়াল থ্রুতে খুব কুইকলি সলভ হবে। যে আগে কি হতো, আমার লয়ার গেছে, লয়ারকে বলছি আমি যেতে পারছি না, আপনি একটা মেডিকেল গ্রাউন্ডে আর একটা ডেট নিয়ে নিন। আজকে যদি মেডিকেল গ্রাউন্ডে উনি অসুস্থ থাকে, থ্রু স্কাইপে বা আপনার জুমেতে কিন্তু শর্ট আউট হয়ে যাবে অনেক তাড়াতাড়ি, কিন্তু কেস শর্ট আউট হওয়ার একটা খুব সহজ রাস্তা দেখিয়ে। আমি এখানে শর্ট আউট হচ্ছে কেস, আমি একটা কথা বলবো সন্দীপ, আমি এখানে সুবোধদা, আমি কিছু বলতে চাই। প্লিজ। আমরা যখন কথা বলছি ওয়ার্ক ফ্রম হোম, আমরা যখন এই কথাটা স্টার্ট হলো ওয়ার্ক ফ্রম হোম, তুমি যখন এই আজকের আমাদের যে মিটিং গেট টুগেদার যে চালুটা করলে, ইন্টারভিউ ওয়ার্ক ফ্রম হোম, আমার মনে হয় লাস্ট আমি 1 মাস ধরে বাড়িতে রয়েছি, তাছাড়াও আমি রেগুলার সিরিজ দেখি, নেটফ্লিক্সে দেখি, ভূতে দেখি, জি5-এ দেখি। এই ট্রেন্ডটা আগামীকাল আরো বেশি আসবে, যাওয়া লোকে কম। তার মানে তুমি এটা বলতে চাইছো সুবোধদা, ধীরে ধীরে মানুষের থেকে তার মানে কিন্তু দূরে সরে যাবে? না, এখন এটা আমার কারণ দেখো, তুমি যদি ওয়ার্ক ফ্রম হোমের মধ্যে বেশি অ্যাডিক্টেড হয়ে যাও, তুমি কিন্তু অফিসে যাওয়াটা বন্ধ করবে আস্তে আস্তে, মানে 10 বার যেতে সেটা হয়তো 5 বার হয়ে যাবে। আমি বলবো যে সন্দীপ একটা কথা বলি আপনাকে, সুবোধবাবু একটু ইন্টারাপ্ট করছি, একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সুবোধবাবু। আগে আমরা বিশেষ দিনে একটা গ্রিটিংস কার্ড পেতাম, আমার জন্মদিন হোক, বিবাহবার্ষিকী হোক, কি নতুন বছর হোক, সেই কার্ড কিন্তু এখন অনেক কমে গেছে। আমরা সোশ্যালের মাধ্যমে অনেক বেশি কিন্তু উইশ করছি। কোথায় কমেছে? আদৌ তো কমেনি, আরো বেড়েছে। আমি হয়তো গ্রিটিংস পেতাম সন্দীপের থেকে একটা, এখন আমি আপনাদের 5 জনের থেকে কিন্তু গ্রিটিংস পাচ্ছি। সেটা অবশ্যই আরো বাড়বে, কিন্তু আমার একটা প্রশ্ন, শোনো না, এটা বাড়বে, আমি একদম মানলাম, তোমাদের সকলের সঙ্গে সহমত হলাম। আমার আরেকটা পয়েন্ট প্রত্যেকের কাছে, এটা শুধুমাত্র সুবোধদা বা সমীরণদা বা শাকিল ভাই বা ঋষিরাজদার কাছে নয়, এটা সবার কাছে, যে পরবর্তীকালে যদি লকডাউন উঠে যায়, আমরা লকডাউনের আগে যে পরিস্থিতিতে ছিলাম, যেটা আমাদের মেন্টালিটি ছিল, ধরো আমি দিনে 20 ঘন্টা বাইরে থাকতাম, 4 ঘন্টা কি 5 ঘন্টা, আমি 19 ঘন্টা, আমি 18 ঘন্টাই ধরলাম বাইরে থাকতাম কাজকর্ম নিয়ে, অ্যান্ড শুধু বাড়িতে থাকতাম আমার ঘুমানোর পার্টটা, তারপর আবার আমি বেরিয়ে যেতাম হোয়াট এভার, জিম কার সবকিছু থেকে শুরু করে। তো আমরা কি আবার পুরোনো লাইফস্টাইলে ব্যাক করতে পারবো? আমাদের অসুবিধা হয়, 6 মান্থ আমরা এই কাজটা করতে পারবো না। আমাদেরকে নিজের সোশ্যাল ডিস্টেন্স, দেখো নিজের সাবধানে নিজেকে রাখতে হবে।
মানে মোদিজিও নিজের না, সব আমি অসুবিধা বলছি না, আমি সুবোধদা, না। আমি বলছি না যে তুমি পাবলিক গ্যাদারিং এ যাবে। আমি বলতে চাইছি, লেট মি ফিনিশ মাই কোয়েশ্চেন। আমি বলতে চাইছি যে আমি আজকে সকালবেলা উঠে জিমে গেলাম, জিম থেকে আমার অফিস গেলাম, অফিস থেকে আমার শুটিং এ গেলাম, আমার শুটিং থেকে আমার ইম্পর্টেন্ট মিটিংস থাকলো, মিটিংস থেকে আমি বাড়ি ফিরলাম। মিটিংস এর পরে হয়তো আমি এক্সট্রা কোনো জায়গায় রেস্টুরেন্টে যেতাম বা কোনো পার্টিতে যেতাম বা কোনো ইভেন্টে যেতাম, সেইটা হয়তো বাদ হলো। এর মধ্যে অনেকটা কমে যাবে তোমার। কারণ কি সন্দীপ, তোমায় বলি, তুমি যে জিমে গেলে যতক্ষণ না এই অ্যান্টি ভ্যাকসিন যতক্ষণ তৈরি হচ্ছে তুমি কনফার্ম না। কারণ কি জিমেতে গিয়ে ধরো তোমার পাশের যে করছে সে একটা হাঁচি দিল, ড্রপলেটটা তো পুরো এয়ারে স্প্রেড হলো। যতক্ষণ না তুমি ওর আজকে একটা কথা বলি, পোলিও কিন্তু পাকিস্তানে আবার খাওয়া বন্ধ করাতে আবার পোলিও ফিরে এসছে 68 কেসেস। কারণ কি পোলিও তো ভ্যাকসিন ছাড়া তুমি সাস্টেন করতে পারবে না যতদিন তুমি জীবিত। সেই জন্য তোমাকে এই সোশ্যাল ডিস্টেন্স কিন্তু বাড়বেই। হ্যাঁ বাড়বে। আমরা কি করতাম, গায়ে গায়ে লেগে বসতাম, তখন তো এরকম সিস্টেম হবে যে না একটা সিট গ্যাপ দিয়ে দিয়ে ডিজাইনটা তৈরি হচ্ছে, অডিটোরিয়ামের ডিজাইন বা সিনেমা হলের ডিজাইন হবে। এইটা খুব একটা ভালো, না আমি সমীরণদার কোয়েশ্চেন একটা খুব ভালো উত্তর দিয়েছি, এটা সবার জন্য। সেটা হচ্ছে সিনেমা হল ধরুন বা রেস্টুরেন্ট ধরুন বা পাবস বলুন বা সিসিডি বলুন বা হোয়াট এভার, মানে রেস্টুরেন্টে বড় আমাদের এখানে ভজরি মান্না বা যা যা রেস্টুরেন্ট আছে, চাউমিন আছে, হোয়াট এভার যারা আছে, তো পালিগঞ্জ প্লেস, আমি একজনের নাম বলবো না, সবাইকে আমি বলছি একসাথে। তো সেখানে এখন একটা অর্ডার হয়ে গেছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বসতে হবে। সিনেমা হলেও তাই, তো সব জায়গাতেই তাই, সিসিডিতেও তাই। তো আমার আজকে সিনেমা হলে সাপোজ 100 জন লোক আছে, তো আমি 100 জনকে ঢোকাতে পারবো না, তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যারাউন্ড 50 হয়ে যাচ্ছে। এবার 50 লোক, এবার আমি ভাবলাম দূর আমি হলই খুলবো না, 50 লোক আমার ঢোকাবার দরকার নেই, বাট দ্যাট ইজ দ্য লস। আমি যদি 50 লোককেও না ঢোকাই তাহলে তো আমার কোনো ব্যবসাই হচ্ছে না। আমাকে শেষ করতে দাও। সেম পর্দা যদি আমি আমাদের রেস্টুরেন্ট দেখি, বিজনেস রেস্টুরেন্টে সাপোজ আজকে রেস্টুরেন্ট যারা রেন্ট নিয়ে করছে তাদেরকে রেন্ট তো ফুল দিতে হচ্ছে, তাকে ইলেকট্রিসিটি ফুল দিতে হচ্ছে, তাকে তেলের খরচা ফুল দিতে হচ্ছে, তাকে তার স্টাফও রাখতে হচ্ছে। এখন গভর্নমেন্ট থেকে বলছে স্টাফদের যেন স্যালারি কাটা না হয়, তাদেরকে যেন মারা না হয়। দ্যাট ইজ দ্য মেইন থিং, দ্যাট ইজ দ্য ভেরি ইনোভেটিভ থিং। তো তাদের যদি ব্যবসা অর্ধেক হয়ে যায়, সাপোজ যে আজকে 100 জন খাওয়াতো সেটা যদি 50 জন হয়ে যায়, তাহলে সে কিভাবে সার্ভাইভ করবে? এটা কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রি, এটা কিন্তু বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে ধরে রাখো সুবোধদা, আমরা সবাই এটার সঙ্গে ইউজ টু। আজকে ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো, তারা আজকে কি হবে তারা নিজেরা জানে না, কারণ ইভেন্ট পুরো অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। আজকে ট্যুরিজম পুরো বন্ধ, লোকগুলো কাকা করছে। সন্দীপ, বলুন সন্দীপ, আমি আমার আজকে একটু কথা বলতে ভাই। শাকিল ভাই বলো, শাকিল ভাইকে বলুন, শাকিল ভাই। আমার এটা মনে হয় এখন সমাজ, আমাদের যে চলচ্চিত্র বলো, সিনেমা বলো, এখন আমাদের বেঙ্গল টলিউডেও শুটিং আমার মনে হয় না পুজোর আগে যদি কিছু স্টার্ট হয়। আর তাছাড়া আমার পার্সোনালি মনে হয় ওয়ার্ক ফ্রম হোম আছে, এই সিনেমাগুলোতেও যদি খুলেও তার একটা চাপ আছে আমার মনে হয়। লোকে এখন এই নেটফ্লিক্স, এটা শুধুমাত্র সুবোধদা, it is not about only cinema halls. I am talking about restaurants, I am talking about bars, I am talking about cafeterias, সব কিছু এয়ারপোর্ট as well, চাপ পড়ে, সব জিনিস উপরে চাপ পড়ে। ভাই আমি একটু কথা বলি, একটা কোর্টরুমের মধ্যে অনেক লোক ঢুকে হ্যাঁ যায়। কি বলছো শাকিল ভাই, একটু বলো। লয়ারদের ছাড়াও কি হয়, শাকিল ভাই একটু বলো দেখি কি বলছো তুমি। তারাও ঢুকে পড়ছে, ক্লার্ক ঢুকে পড়ছে, যাদের কেস চলছে তারা শুধু ঢুকছে না, যাদের চলছে না, শুধু এসি চলে বলে বা একটু কমফোর্টে থাকলে গুলো এসি নয়, তো তারাও ঢুকে পড়ছে। এই জায়গাটা যদি করা যায় যে শুধু লিটিগেন্টসরা ঢুকবে, যদি ওখানে তাদের প্রভিশন থাকে বা দরকার থাকে, আর শুধু লয়ার্সরা থাকবে এক একটা কেসের সময়, তাহলে আমার মনে হয় অনেক সলিউশন আছে। দেয়ার ইজ অনলি সলিউশন যে সবকিছু খোলা হবে, কিন্তু সেখানে একটা অ্যাওয়ারনেস মেনটেন করে কম লোক ঢোকানো হবে। যারা মেনটেন করবে তারা ঢুকবে, যারা মেনটেন করবে তারা ঢুকবে না। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। এই বড় বড় ইনস্টিটিউশনে সবসময় এই যে এখন যে হচ্ছে থার্মাল স্ক্রিনিং এর জন্য থার্মোমিটার, ইনফ্রারেড থার্মোমিটার বা এই যে মাস্কের ইউজটা, এটা যেন কোথাও না কোথাও একটু মিনিমাম মোস্ট হলেও প্রিভ্যালেন্ট থাকে। আর এই যে হলে ঢোকা বা এই যে আমাদের হাইকোর্টে ঢোকা বা যে কোনো লোয়ার কোর্টসে ঢোকা বা যে কোনো জায়গায়
ওখানে যেন এই স্ক্রিনিং এর জায়গাটা আর এই প্রোটেকশনের জায়গাটা থাকে, যে যেরকম আমরা ওই আমাদের ফ্রিজ করা হয় যে ঢোকার আগেই, আর ওই ম্যাগনেটিক মেশিনের দিকে দেখা হয় যে কারো কোনো আর্মস আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, ওরকম ভাবে ক্যান ইউ হিয়ার মি কম্পালসারি থাকা দরকার অ্যালং উইথ দি আদার অ্যাসপেক্ট, যে সেই লোকটি হেলদি আছে কি, দ্যাট শুড বি देयर in courts and other institutions as well. সুবোধদা তুমি এটা কি পয়েন্ট বলতে চাইছিলে? আমি শাকির ভাই তোমার কাছে আসছি 2 মিনিট। সুবোধদার একটা কল আছে বলে আমি সুবোধদা একটু বলো কি বলতে চাইছিলে, তুমি এটা বলছিলে পয়েন্ট। এখন ওয়ার্ল্ড বিজনেস স্টাইল, চেঞ্জ অফ স্টাইল, নেচার, আমাদের নেচার, আমরা আমাদের নেচার, আমাদের বিজনেস স্টাইল, মানে মানে সব কিছুর মধ্যে একটা ডিফারেন্সেস চলে আসবে, মানে টোটাল চেঞ্জেস চলে আসবে সব জিনিসের মধ্যে। যেমন তুমি রেস্টুরেন্ট বলছো, মল বলছো, মানে আমার মনে হয় নিজের লাইফটাকে মানুষ 1 মাস এই লকডাউন অনেক কিছু শিখিয়েছে আমাদেরকে বাড়িতে। আর এটা বলতে আর আমাদের জন্য তো সত্যি বলি, আমার জন্য তো স্পেশালি খুব ভালো হয়েছে, ফ্যামিলিকে একটু সময় দিতে পারতাম না, প্রচন্ড সময় দিতে পারতাম না। তুমি 24 ঘন্টা কাজ করে বেড়াতে, আমি জানি। আমার সঙ্গে রাত 12টায় এসে তুমি দেখা করেছো, তো তাই জন্য তোমাকে এত আমি ভালোবাসি। সুবোধ মাসে 20 দিন বাইরে দিয়ে থাকি, মাসে 20 দিন জানি জানি জানি। আমি আরেকটা পয়েন্ট বলছি, আমার এখন পার্সোনালি মনে হয় আজকের দিনে পুরো ওয়ার্ল্ডে একটা সংগঠন মিলিয়ে পুরো ওয়ার্ল্ড এক হয়। আমি আরেকটা পয়েন্ট, আমি আমার এখানে দর্শক এবং যারা যারা গেস্ট আছে আমি তাদেরকে একটা সুবোধদার ব্যাপারে একটা পয়েন্ট বলবো। সুবোধদাকে যে কোনো সামাজিক কাজে সবার আগে পাওয়া যায়, মানে এটা সত্যি একটা দৃষ্টান্ত। আমি সুবোধদাকে এই জন্য খুব ভালোবাসি, যে কোনো সামাজিক কাজে যা হেল্প লাগবে সুবোধদা আগে, আরে চল আমি তোর জন্য আছি। এন্ড আমাকে ফার্স্ট যেদিন আমি when I met him for the first time, he said only one thing to me. আমাকে বলেছিল যে আমাকে don't remember me in your good time, only remember me when it is your bad time. তাহলে যে বন্ধু সুখের দিনে থাকে সে কিন্তু আসল বন্ধু নয়, আমাকে তুমি দুঃখের দিনে মনে করো। তো এটা একটা খুব বড় ব্যাপার সুবোধদা আমাকে বলেছিল ফার্স্ট দিন। চলো সুবোধদা প্লিজ কন্টিনিউ, তোমার ব্যাপারে একটা বললাম। আমি এই 1 মাসের যে লকডাউন হয়েছে, আমি তো পুরো ওয়ার্ল্ডকে বলবো পুরো 1 বছরে 1 মাসের লকডাউন দিন, মানে ওর মধ্যে অনেক 1 বছরে 1 মাসের বোনাস দিন আমাদের লকডাউন দিন, টোটাল লকডাউন অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তাহলে তো এটাই দেখো সুবোধদা, তাহলে একটা কান্ট্রি দেশটাই শেষ হয়ে যাবে, দেশটাই তো পুরো ইকোনমি। আজকে সুবোধবাবু, আপনি যেটা বলছেন সেখানে আমি বলতে পারি, এই যে আমরা লকডাউন পিরিয়ডের মধ্যে থেকে অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি অ্যাবাউট নেচার। তো আমরা যদি এই পিরিয়ডটা চলে যাওয়ার পর সপ্তাহে যদি একদিন যদি লকডাউন হাফ বেলাও করি, সেটা কিন্তু আমাদের একটা বড় রিটার্ন হবে আগামী প্রজন্মের জন্য। দেখুন এই যে আগে কি ছিল, এই বিফোর মিডল অফ মার্চ সবাইকে টপকে যাবে, কে শ্রেষ্ঠ কে বড় এটা নিয়েই চলতো। এখন একটা সিনারিও যে সবাই আমরা সমান, এই ফিলিংটা আসছে, একদম এই ফিলিংটা আরো তৈরি করাটা দরকার, সেটাই হচ্ছে মেইন। একদম এটা খুব অমূল্য কথা সমীরণদা বলেছেন। আমি একটা ঘটনা আমি সবার সঙ্গে একটু শেয়ার করব, সুবোধদা ছেড়ে যাওয়ার আগে, মানে চলে যাওয়ার আগে, সুবোধদা যাতে লাইনে থাকে আমি ওই জন্যই এই ঘটনাটা বলছি। রিসেন্টলি আমার সাউথ কলকাতাতে ঘটনাটা ঘটেছে। একটা ফ্ল্যাটে একজন কে ধরা হয়েছিল, মানে সাসপেক্ট করা হয়েছিল that person is having COVID-19, but after test COVID-19 was not there, it was negative. But during that period that person's society people tortured him, তাকে টর্চার করেছিল, তাকে বলেছে বেরিয়ে যেতে, তাকে মানে যাচ্ছে তাই অবস্থা তার সঙ্গে বিহেভ করেছে। তো আমি বলবো, আর উই লুজিং আওয়ার হিউম্যানিটি? আজকে কি মানুষ নিজের মনুষ্যত্ব বোধটা হারিয়ে যাচ্ছে? আমি গতকাল একটা ইন্টারভিউ করেছিলাম, সেটাতে আমার সঙ্গে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় বসেছিলেন। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় আমাকে বললো যে কার একটা বাড়িতে নাকি কাজের লোকের জ্বর হয়েছিল, সে কাজের লোককে নাকি সে বের করে দিয়েছিল। একটা বস্তিতে সে কাজের লোক গিয়ে থরথর করে সারা রাত কেঁপেছিল, সে বস্তির লোক তাকে খাবার দিয়েছে, কিন্তু যে বাড়িতে সে কাজ করে তারা এগিয়ে আসেনি। আরে আমার বাড়িতে যদি আমার কাজের লোকের কিছু হয়, আমি তো সামান্য একটু একটা ফোন করে বলে তাকে হসপিটালে, এইটুকু তো মানবিকতা।
মানুষ কি সত্যি মানবিকতা হারিয়ে যাচ্ছে? এটা আমি কিন্তু কোনো প্রশাসন, কোনো গভর্নমেন্টের উপরে ব্লেম করব না, এটা আমি ব্লেম করব আমাদের নিজেদের উপরে। এটা মানুষের কে চেঞ্জ হতে হবে। আজকে কোভিড-19 কিন্তু মানুষকে শিক্ষা দিচ্ছে, এন্ড আই এম টেলিং ইউ, এই কোভিড-19 কিন্তু মানুষের অনেক কিছু চেঞ্জ হওয়া দরকার। কারণ এটা কিন্তু ওয়ার্ল্ড, গোটা পৃথিবী মানুষকে অ্যালার্ম করছে যে তোমরা যেটা করছো আমি কিন্তু সবথেকে বড়। প্রকৃতি ইজ দ্য মেইন ফ্যাক্টর। প্রকৃতির উপরে আমরা কিন্তু রেগুলার অত্যাচার করি, এটা সবাই অত্যাচার করে, সেটাকে কমাতে হবে আমাদের। আরে এর মধ্যে বাড়ির কাছে সবার কাছে এই যে সত্যি কি আমরা মানবিকতা বোধ আমাদের হারিয়ে যাচ্ছে? আমি এটা সুবোধদার কাছে প্রথমে করবো, কারণ সুবোধদার তারা আছে, সুবোধদা যাবে। সুবোধদা, আর উই লুজিং আওয়ার সেন্স অফ হিউমার? নো, দেখো আঙ্গুল 5 আঙ্গুল কোনোদিন সমান হয় না। 5 আঙ্গুল কোনো সবার মেন্টালিটি, সবার থিঙ্কিং টোটালি ডিফারেন্ট থাকে। কেউ একজন করলো তার জন্য সবাইকে তো দোষ দেওয়া এটা নট উচিত, এটা উচিত হবে না। কিন্তু আমি সবকিছু হওয়ার পরে আমি বাড়িতে অনেক কাজ শিখে গেছি, বাসন মাজা শিখে গেছি, আয়রন করা শিখে গেছি, অনেক কিছু শিখে গেছি। না, আমি একটা খুব ভালো লাগলো আমার সুবোধদার সঙ্গে কথা বলতে, যে সুবোধদা নিজের মানে কমপ্লেক্সে যারা আছে সবাই মিলে একটা বড় ভাবে কাজ করছে, মানে গরিব মানুষদের জন্য কাজ করছে। দ্যাটস অ্যান এক্সেলেন্ট ইনিশিয়েটিভ। I will request everybody to come forward and help each other, because this is the only way we can overcome. এটাই হচ্ছে আমাদের। আমি শাকিল ভাইয়ের কাছে যাব। শাকিল ভাই, এসকে মিডিয়া শাকিল ভাই অনেকক্ষণ ধরে আমাকে বলার চেষ্টা করে। শাকিল ভাই, ভাইয়া প্লিজ বলো তুমি এবার। আমি আজকে সকালবেলা আমাদের এখানকার একটা প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো, যেমন এই নাম শুনছে, প্রথম আলোতে আমি দেখলাম সিঙ্গাপুরের একটা গবেষণায় দেখা গেছে মে মাস পর্যন্ত করোনা ভাইরাস থাকবে, তারপর অটোমেটিক এটা মারা যাবে বা চলে যাবে, এরকম একটা গবেষণায়। কিন্তু আমার প্রশ্ন এটা না, আমাকে বহু জ্যোতিষী বন্ধু, না আমি একটা কথা বলি শাকিল ভাইকে, বহু জ্যোতিষী বন্ধু আমার আছে, তারা আমাকে বলেছিল প্রথমে যে এপ্রিলের 15-র মধ্যে চলে যাবে, সেটা এখন চলে গেছে এপ্রিলের এন্ড। আবার এখন তারা প্রেডিক্টও করতে পারছে না, তারা আমার ফোনও ধরছে না। তো আমি সেখানে না যাবো না। গণমাধ্যম বলেছে, তার কি কোনো বেসিসিটি আছে? মানে সায়েন্টিফিক্যালি কি কিছু বুঝিয়েছে? কিচ্ছু নেই। আমি যেটা বলতে, মানে আমাদের দেশের যেখানে সিঙ্গাপুর থেকে বড় বড় যেসব রাষ্ট্রগুলো আছে, তাদের গবেষণা, তাদের তো সবকিছু অনেক বিশাল, তারা গবেষণা করে বের করতে পারতেছে। কিন্তু সিঙ্গাপুরের আমাদের রাষ্ট্র, তারা গবেষণা করে তারা অলরেডি ন্যাশনাল গণমাধ্যম, মানে আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতেও দেখলাম এনে অনেক লেখালেখি হচ্ছে। আমার কথা, এটা কত দূর যুক্তিসম্মত? মানে এটা কি আসলেও কার্যকর না? আমি এখানে আমি সমীরণদা আমাকে একটু বলতে দাও। সমীরণদা আমাকে একটা পয়েন্ট বলতে দাও। আমি ইদানিং দেখেছি সোশ্যাল মিডিয়াতে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার দুজনকেই লোকেরা বলছে কিছু করছে না। তো আমাকে একটা বুঝতে হবে, ইউএসএ তে যেখানে ডোনাল্ড ট্রাম্প যিনি ওখানকার প্রেসিডেন্ট, ওনার ওই ইনফ্রাস্ট্রাকচার, ইউএস এর ইনফ্রাস্ট্রাকচার, তো সেখানে যখন মানুষকে বাঁচাতে উনি পাচ্ছেন না, তো আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার নেই ইন্ডিয়ার। আর আমাদের এখানে পপুলেশন হাই পপুলেশন ডেন্সিটি 130 কোটি। আমাদের এখানে একটা রাজ্য সামলানো মানে হচ্ছে ইউএস এর একটা দেশ সামলানো। সন্দীপ, এখানে একটা মেডিকেল ব্যাপার তোমার এটা হয়ে গেলে আমি বলবো। আমি এটাই বলতে চাইছি, মানে এটা সোশ্যাল মিডিয়াতে যারা দিচ্ছে, তো এটা দেওয়ার কোনো মানে নেই। যে আমরা যেটা বলছে আজকে বলি, শাকিল ভাই যেটা বলছেন, শাকিল ভাই সিঙ্গাপুরে পুরোপুরি করোনা কিন্তু কন্ট্রোল এসে গেছিল। আবার গত আপনার মোস্ট প্রবলি 13 এপ্রিল বা 16 এপ্রিল থেকে কিন্তু ওখানে আবার করোনা এফেক্টেড শুরু হচ্ছে, চায়নাতেও রয়েছে। এটা আপনার একটা হুকে যদি ফলো করেন, একটা সবচেয়ে সহজ উত্তর, যতক্ষণ না ভ্যাকসিন হচ্ছে এটাকে কেউ কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না। আমরা সোশ্যাল ডিসটেন্স, এই যে ভ্যাকসিনটা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে ব্যাপারটা হলো, একটা হলো প্রিভেনশন, একটা কিওর। ভ্যাকসিনটা তো হলো ফর প্রিভেনশন, বাট অলসো ফর কিওর দেয়ার হ্যাজ টু বি সামথিং হুইচ ইজ ইয়েট টু বি ফাউন্ড। হ্যাঁ, মানে প্রথম হলো কি আমরা ভ্যাকসিনেশন তখন যে আমাদের প্রিভেনশনের জন্য, বাট দেয়ার হ্যাজ টু সামথিং কিওর অ্যাজ ওয়েল। যে আচ্ছা, একটা লোকের জ্বর হতে পারে,
তার জন্য কিছু মেডিকেশন আমি দিতে পারি, যে কোনো ভিটামিন সি সাপ্লিমেন্টেশন দিই বা ভিটামিন ডি দিই বা বি কমপ্লেক্স বেশি খাও তাহলে তোমার জ্বর হবে না, বা আমাদের ভ্যাকসিন, এই পোলিও ভ্যাকসিন আছে ওটাও সেটা, বা এই যখন এইচআইভি আছে, এইচআইভির জন্য সংক্রমণ হয়ে থাকে বলে মনে হয় তাহলে 3 দিনের মাথার পর্যন্ত একটা আমাদের কাছে উইন্ডো পিরিয়ড থাকে, যার মধ্যে থেকে আমরা যদি কোনো এই ভ্যাকসিনটা নিয়ে নিই তাহলে এইচআইভিটা হবে না। কিন্তু এইচআইভির যেরকম কোনো কিওর নেই এখনো পর্যন্ত, কিন্তু একটা ট্রিটমেন্ট আছে, ওরা অ্যান্টিরেট্রোভাইরাল ট্রিটমেন্ট করে কিছু অ্যান্টিভাইরালস দিয়ে, এটা ভাইরাল ইনফেকশন, তো এটার লিগ্যাল মান্যতাও আছে। তো সেরকমই যেরকম ভ্যাকসিনেশন যদি বেরোয় যে একটা ভ্যাকসিনেশন এটা প্রিভেন্ট করবে, আমি নেবো, আমি প্রিভেন্টেড, কিন্তু এছাড়া যেগুলো অনগোয়িং কেসেস তার থেকে মনে করুন যে ভ্যাকসিনেটেড না, কারণ একসঙ্গে মনে করুন একটা হিউম্যান রিসার্চ সবে চালু হয়েছে, ইমপ্লিমেন্টেশন চালু হয়েছে, হিউম্যান টেস্টিং চালু হয়েছে, যে কোনো ভ্যাকসিন আসতে 2 বছর থেকে 5, লাস্ট বছর এই ইবোলা যে লঞ্চ করলো ভ্যাকসিনেশন, ইট টুক 5 years টু মার্কেট। তো এবার এই 5 বছর মনে করুন আমি যদি বলি এখন স্টার্টিং ফ্রম নাও, ইফ ইউ আর ভেরি লাকি দেন উই হ্যাভ at least 1 year to 2 years টাইম for the vaccination to come down. আমি এই পয়েন্টে ঋষিরাজ দাকে একটু কথা বলবো, একটা পয়েন্ট বলবো। ঋষিরাজ দা ক্যান ইউ হিয়ার মি? আমি একটা পয়েন্ট বলবো এখানে ঋষিরাজ দা, যে ভ্যাকসিন যতদিন না আসছে ততদিন তো আমরা এইভাবে হাত গুটিয়ে সারাদিন ধরে লকডাউন করে তো চলতে থাকলে তো জিডিপি প্রিকশন নিয়ে চলতে হবে, প্রিকশন নিয়ে আমাদেরকে চলতে হবে। প্রথমত আমার একজন ডাক্তার বন্ধু আমাকে বলেছে, খুব ভাইটাল একটা পয়েন্ট বলেছে, এটা আমি আমার এই শোতে অবশ্যই বলবো, যাতে শাকিল ভাইও আছে বাংলাদেশে, যারা যারা আছে তারা তাদেরকে অ্যালার্ট করতে পারবে, তোমরা তোমাদের মতো নিজেদের সোসাইটিতে অ্যালার্ট করবে। হ্যাভ হট ওয়াটার, ওয়ার্ম ওয়াটার না, হট ওয়াটার, মানে বয়েল স্টেজের পরে মানে মুখটা পুড়িয়ে দেবেন না তার জন্য, কিন্তু তারপরে যতটা কষ্ট করে হলেও হট ওয়াটার খান। কারণ এটা ভাইরাসটার যে তথ্যটা আছে যে এইটা কিন্তু প্রথমে গিয়ে আমাদের গলাতে অ্যাটাক করে, তারপর এটা আমাদের লাংসে গিয়ে অ্যাটাক করে। তো আমরা যদি এটা পান করি, তো আমরা যদি এটা আমাদের যদি এই ভাইরাসটা অলরেডি গিয়ে আমাদের পাকস্থলীতে চলে যায় তাহলে সেটা কোনো কার্যকারিতা থাকে না। এটা আমাদেরকে ডাক্তাররা বলেছিল। ভুল এটা ভুল। আমি একটা কথা বলি, আমি একটা সিম্পল एग्जांपल বলি। ঋষিরাজ আমি একটা পয়েন্ট বলছি তোমাকে, একটা সিম্পল বলি, যারাই আছো তুমি একটা জাস্ট নরমাল ওয়াটার নাও মুখের মধ্যে নিয়ে, ওয়াটারটাকে আবার বাইরে আনো, টেম্পারেচারটা দেখো কি। এই যে বলেছে যিনি এই কথাটা বলছে গরম জল খেলে হবে, সম্পূর্ণ ভুল কথা। আমাদের বডির ভেতরে টেম্পারেচার রয়েছে অলরেডি, কিন্তু এটা এই করোনা যেটা কোভিড-19 এর যে ক্যারেক্টার, ওর যে প্রোটিন ক্যারেক্টারটা আমাদের বডিতে গিয়ে যখনই ইনার বডিতে গিয়ে সারফেস পাচ্ছে ও তখন স্প্রেড করছে। এগুলো কোনোটাই কিন্তু সলিউশন, একটাই সলিউশন, ইউ ব্লক ইউর ফেস উইথ গগলস, ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস এন্ড স্যানিটাইজার, বাস। সন্দীপ এন্ড সমীরন্দা এন্ড ভাই ফ্রম বাংলাদেশ, আমি একটা ব্যাপার যে আমরা যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কিছুটা হলেও যুক্ত হয়েছি কোনো সময়, কোনো রকম অ্যাসোসিয়েশন, কোনো কাজে, আমরা জানি যে হ্যান্ডশেক ইজ আ মাস্ট দেয়ার, কিন্তু এছাড়া আমাদের কালচার যেটা, এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, বসে আছি, এইভাবে এটাই কালচার, আমাদের নমস্কারটা আছে। তো এখানে কিন্তু দিস ইজ দ্য প্রাইমারি ওয়ে অফ সোশ্যাল ডিস্টেন্সিং। আমরা কাউকে যদি নমস্কার করি, বা ওনারা যে বাংলাদেশে দের ইজ আ কালচার অফ আসসালামু আলাইকুম, এই যে সালাম নিবেদন করাটা, ওখানে কিন্তু আমরা ডিস্টেন্স মেনটেন করেই করছি, দের ইজ নো হ্যান্ডশেক দেয়ার। কিন্তু আবার আমাদের এখানে ইন্ডিয়ানরা আবার আরেকটা ভুল করে, যেটা আমরা অফেন্ড করে থাকি, সেটা হলো ওই আচ্ছা এই চা খেয়েছি আমার একটুখানি, ও আরে এই যে আমরা আসলে আমরা বাঙালি, আমরা তো একটু আবেগে ভাসি, তো সেই জন্যই হয়তো সেটা হয়, কিন্তু সেই আবেগটা এখন থাকলে হবে না, আবেগটা মনের ভিতরে রাখতে হবে, সেটাকে এক্সপ্রেস করা যাবে না, এইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। এবার আমার পরের প্রশ্নটা তোমার জন্য, সন্দীপ তুই পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, তুমি একটা কথা বলেছিলে যে এখন আমরা সবাই এই লকডাউন পদ্ধতিতে রয়েছি, তোমার কোনো হস্তবিচারক বা গণৎকার অনেক কিছু বলেছিলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, করোনা এতটাই স্ট্রং
মোর দ্যান এনি পাওয়ার অফ, এখানে একটা কি, এনি পাওয়ার অফ, আমাদের কিন্তু ভগবান, আল্লাহ এবং যীশু খ্রিস্ট তারাও কিন্তু করোনার ভয়তে সবাই কিন্তু লক হয়ে গেছে। প্রত্যেক মন্দির মসজিদ সব জায়গায় কিন্তু তালা লাগা। ইয়েস, তো এটা ভুল। আমাদের সবচেয়ে যেটা দেখাচ্ছে করোনা যে হিউম্যানিটিটাই আমরা ভুলে গেছিলাম, সেটাকে ফিরিয়ে আনো। সবাই সবার সাথে হয়তো এটা But হয়তো human has সবাইকে a এটা একটা লেসন দিচ্ছে যে সবাই সবার সঙ্গে থাকতে হবে, এন্ড সবাইকে রেসপেক্ট দিতে হবে, এন্ড সবাইকে ভালোবাসতে হবে, মানুষের মতো বিহেভ করতে হবে। দ্যাট ইজ দ্য মেইন থিং। আমি পরে আসবো আমাদের শাকিল ভাইয়ের কাছ থেকে। আমি শুরু করব শাকিল ভাই ফ্রম বাংলাদেশ। এটা সবার জন্যই হবে, কিন্তু এটা শাকিল ভাইয়ের থেকে আমি শুরু করব। সেটা হচ্ছে তোমাদের ওখানে কেমন হয়, দুর্গাপুজো কত বড় হয় বাংলাদেশে? মানে আমাদের বাংলাদেশে মানে ঈদ যেমন হয়, ঠিক ঈদের যে আমরা ঈদ পূজা একসাথে করি, কারণ আমি যেমন মুসলিম বা আরেকজন যেমন হিন্দু, বা আমরা কিন্তু মানে তুমি বলতে চাইছো বাংলাদেশে যেমন ভাবে ঈদ হয় সেভাবেই দুর্গাপুজো হয়। তো দুর্গাপূজা ইজ সিমিলার লাইক ঈদ অফ বাংলাদেশ। তাহলে আমি কলকাতাকেও ঢোকাতে পারবো, অসুবিধা নেই, আমাদের বেঙ্গলকেও ঢোকাতে পারবো। তো ভাই আমাকে শেষ করতে দাও, তারপর তোমরা সবাই বলবে, কোনো অসুবিধা নেই। তো আমি বলি, আর শাকিল ভাই হোক, সমীরণ দা হোক, আর ঋষিরাজ দা হোক, সবাইকে আমার একটাই প্রশ্ন। আজকে দুর্গাপুজো দোরগোড়ায় চলে আসছে, আমরা খুঁটি পুজোতে যাই, আমাকে প্রচুর ইনগ্রেশনে যাকে এখন আর খুঁটি পুজোতে কেউ ডাকছে না। মানে আমি যারা কলা কুশলীরা আছে, যারা এই দুর্গাপুজোকে দুর্গাপুজো বানায়, মানে যারা ওয়ার্কার্স, এখানে একটা হিউজ টিম কাজ করে। এটা শুধুমাত্র এই পুজো ওই পুজো নয়, বা থিম পুজো নয়। থিম পুজোর পেছনে একটা বিরাট বড় ওয়ার্কার্সদের টিম, যারা রুরাল সেক্টর থেকে আসে, এখানে এসে কাজ করে। অ্যান্ড টোটাল আমার মনে হয় সংবাদ মাধ্যম অনুযায়ী ওই 30,000 কোটি টাকার মতো একটা ব্যবসা হয় শুধু বেঙ্গলে দুর্গাপুজো। তো সেই বাজেটটা তো এই বছর আর হচ্ছে না। সবাই বলছে নম করে পুজো, ঘট পুজো করে ছেড়ে দাও, কিন্তু সেটাতে যে যেই লোকগুলো আছে যারা পেছনে কাজ করছে, তো তারা তো সার্ভাইভ করবে না। তো সেটা কি বলবেন আপনারা প্রত্যেকে, একটু বলুন, সবাই বলো প্লিজ। ভাই, আমাদের গ্রাম বাংলা প্লাস বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা উৎসব পহেলা বৈশাখ। মানে বছরের প্রথম দিন আমাদের বাংলাদেশে বাংলা ভাষাকে মানে সম্মান জানায় একটা পহেলা বৈশাখ, একটা মেলা বা ভাষা নিয়ে একটা, আমরা ওই দিন সাধারণত বাংলাদেশের মানুষ পান্থা ভাত, ইলিশ মাছ ইত্যাদি ইত্যাদি এগুলো খাওয়া হয়। অনেক বড় উৎসব। ওই উৎসবটা এইবার হয় না বাংলাদেশে। মানে বাংলাদেশে আচ্ছা, তাদের সঙ্গে যারা জড়িত মানুষ, তারা কি করলো, তারা কিভাবে সার্ভাইভ করলো, তাদের তাহলে কি হলো? এখন ভাই যারা এই কাজগুলো করে, এখন যে দোকানদার বা যে আমাদের ওইখানে নাগরদোলা বা দুই দেশেই তো হয় পহেলা বৈশাখ, কলকাতা বাংলাদেশ দুই দেশে হয়, কিন্তু যে মানুষগুলো যে এই মেলার উপর নির্ভরশীল, সেই মানুষগুলো তো অবশ্যই বেকার হয়ে গেল। আর এখান থেকে অনেক বড় আমার একটা পয়েন্ট আছে এর মধ্যে। তারা দেখুন আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় ক্রাইসিস হচ্ছে আমরা স্যানিটাইজার্স, মাস্ক, এগুলো আমাদের ক্রাইসিস, এগুলোর এখন আমাদের কাছে নিড আছে। তো তারা যদি এখন সেগুলোর থেকে সরে গিয়ে যদি এই সমস্ত কিছু করে, তাহলে কিন্তু তারা অন্তত উপার্জন করতে পারে। এটা আমার একটা ব্যক্তিগত মত। আমি জানি না আমার মতের সাথে বাকিদের মত এক হবে কিনা। আরেকটা আমাকে আমার একজন বন্ধু বলেছিল যে দুর্গাপুজো বন্ধ করার কোনো দরকার নেই। প্রত্যেকটা বাড়িতে আমরা যদি প্রত্যেকটা বাড়িতে যেমন ভাবে লক্ষ্মী পুজো করি, সেইভাবে যদি দুর্গাপুজো করি, ছোট প্রতিমা হলো, বড় প্রতিমা হলো না, থিম পুজো হলো না, তো তাহলে তো একটা হিউজ নাম্বার অফ দুর্গাপুজো মানে দুর্গা ঠাকুরের প্রতিমা আমরা অর্ডার করছি ফ্রম কুমোরটুলি। তাহলে ওখানকার যারা ওয়ার্কার আছে তারাও সার্ভাইভ করতে পারছে, এন্ড আমাদেরও পুজো হচ্ছে। তো এইটা একটা আমাকে সলিউশন আমার একজন বন্ধু বলেছিল। তো আমি তোমাদের কাছে জানতে চাইবো যে তোমাদের ভিউ পয়েন্টটা কি, প্লিজ টেল আস। আমি সমীরণদার কাছে যাব। সমীরণদা, আমি হেডফোনটা খুলে নিয়েছি, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমার বক্তব্য যে গতকাল তোমার বন্ধু যে সাজেশনটা দিয়েছে যে বাড়িতে দুর্গাপুজো, এটা একটা অবাস্তব। কারণ দুর্গাপুজোর অনেক নিয়ম কানুন এবং খরচার সাথে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আসছি এবং থাকবো,
সেখানে পুজোটাকে সংক্ষেপ করে কিন্তু পুজোর মধ্যে যে সমস্ত লোকেরা ইনভলভ থাকতো, মানে আমি বলবো যে প্যান্ডেলের পেছনে, লাইটের পেছনে, তাদেরকে যদি সেই টাকাটা খরচা না করে সেই টাকাটা যদি তুলে দেওয়া দেখে যে তুমি এই টাকা দিয়ে আগামী 3 মাস বা 6 মাস সংসারটা চালাও, সেটা আমার মধ্যে সঠিক দুর্গাপূজা। অনেক সুন্দর কথা, অনেক সুন্দর, অনেক, এটা কিন্তু খুব একটা বড় কথা বললেন, বড় দৃষ্টান্ত, এটা সবার শোনা উচিত। মানে সমীরণদা যে কথাটা বললেন, এটা ফ্যান্টাস্টিক থিং, যে যারা আজকে লেবার, যারা আজকে কাজ করেছে তাদেরকে ওই টাকাটা তুলে ধরা, দূরে দূরে তাদেরকে বলানো যে আপনারা আপনাদের সংসার চালান, এটা খুব একটা বড় কথা বলেছেন সমীরণদা। থ্যাংক ইউ সো মাচ। আর ঋষিরাজদার কোনো পয়েন্ট আছে এটাতে? ঋষিরাজদা, এই প্যান্ডেল গুলোতে পুজো হয়, তাদের যারা স্পেসিফিক ওয়ার্কার থাকে, তারা ইয়ারলি ওয়ার্কার, মানে শুধু একটা স্পেসিফিক ইভেন্টে আসে, তারপরে তারা চলে যায়। হ্যাঁ, তো এবার কি হয় না, বেশিরভাগ ক্লাব বা যে কোনো কিছু তারা তো নিজের টাকায় পুরোটা করছে না, তারা অনেকটা জায়গায় চাঁদা তুলে বা কিছুটা অনুদান গভর্নমেন্টের থেকে পেয়ে বা কিছু রাজনৈতিক দল থেকে অনুদান পেয়ে তারপরে আমরা পুজোটা করি। এবার সেখানে এইবার দেখতে হবে যে গভর্নমেন্টেরও কিন্তু অনেক জায়গায় দেওয়া সম্ভব নয়, কারণ তাদেরকে গভর্নমেন্ট এস্টিমেটটা অনেকটাই কাজে লেগে যাবে অন্যান্য খাতে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যারা ক্লাবে, তারা চাঁদা তুলতে পারছে না, গভর্নমেন্টের থেকে অলরেডি পাচ্ছে না, তো তাদের হয়তো ওটা পসিবল নাও হতে পারে যে আমরা টাকাটা দেব সেই ওয়ার্কারদের, যেটা একটা সলিউশন না হলেও একটা ছোট্ট কাজ গভর্নমেন্টের থেকে করা যেতে পারে, সে স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হোক, কারণ আমাদের পরিসরটা তো অনেক বড়, শুধু একটা গভর্নমেন্টকে বললে হবে না যে স্টেট গভর্নমেন্ট করবে বা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। এখানে এই যে ওয়ার্কাররা আছে তাদেরকে যদি হেলথ ওয়ার্কার হিসেবে, যেরকম আমাদের সিভিক পুলিশ আছে, তো তারা তো পুলিশ, হ্যাঁ, পুলিশের সাথে অ্যাডজাংক্টে আমরা কিছু মানে ভলান্টিয়ার নিয়েছি, যারা সিভিক, এখন ভলান্টিয়ার বলা হয়, এখন সিভিক পুলিশ বলা হয় না, তো তাদেরকে যেরকম ফিল করা হয় সেরকমই বাড়ি বাড়ি সবজি পৌঁছানো বা এই যে হেলথের স্যানিটাইজার থেকে স্টার্ট করে হেলথ ইকুইপমেন্টস যা যা লাগে, কারো হয়তো বিপি মেশিন লাগলো, কারো হয়তো টেস্ট করাতে হলো, বা কারোর মাস্ক লাগলো, এরকম কোনো জিনিস যদি আমরা সাপ্লাইয়ের জন্য তাদেরকে আমরা নিযুক্ত করতে পারি আর তাদেরকে কাজ করিয়েই প্রপার রেমুনারেশন দিতে পারি ফ্রম দ্য গভর্নমেন্ট, আর প্লাস আমরা প্রাইভেটলিও, আমরা যারা যারা নিজেরা একটু সচ্ছল বলে নিজেদের মনে করি, তারাও যদি আমরা এরকম করি যে স্পেসিফিক জায়গায় ভলান্টিয়ার, আমরা নিজের একটা ছোট ছোট গোষ্ঠী, যেটা সমীরণদা মানে সব থেকে আগে বলেছেন যে সেলফ সাফিসিয়েন্সি নেবারহুডে, সেখানে যদি আমরা 1-2 জনকে এমপ্লয় করলাম যে এরা যাবে আমাদের হয়ে বাজার করে আনবে, আর তাদেরকে আমরা স্যালারি দেবো, যারা আমরা জানি যে হয়তো কেউ ঢাকি, এবার ঢাকি তো সারা বছর ধরে ঢাক বাজায় না, বা ঢাকি সারা বছর, বা মনে করি যারা প্যান্ডেলের কাজ করে যারা সবসময় সারা বছর, this is a very very innovative idea you have given us, Mr. Mohanty, ki we have to involve those people in some other work to survive them. That's a fantastic thing. আর ভলান্টিয়ারিং ওয়ার্কে আমাদের এমনিতেই লোক নেই এখন, আমাদের স্টেটে কেন, যে কোনো স্টেটে আমাদের ভলান্টিয়ার লোক নেই। তো এবার মনে করো যারা যারা ওই প্যান্ডেল বানায়, আমরা জানি যে এই ছেলেটা প্যান্ডেল বানায় বা এই ছেলেটা হয়তো ঢাকি, এই লোকটা এই কাজ করে, তো তাদেরকে যদি আমরা, আমাদের গভর্নমেন্ট ছেড়ে দাও, যদি আমরা ছোট ছোট স্কেলে তাদেরকে এমপ্লয় করি, যে তোরা দুজন আছিস, তোরা গিয়ে আজকে বাজার করে দিবি, কেউ গিয়ে আজকে তুই এখানে এই কাজ, আজকে হয়তো লকডাউনটা আস্তে আস্তে কমতে কমতে এই জায়গায় আসবে যে হয়তো সিএসসির অফিস খোলা থাকবে, বা হয়তো ফোন বিল পে করার অফিস থাকবে, যেখানে আমরা অনলাইন পে করছি এখন, সেটা না করে তাদেরকে দায়িত্ব দেওয়া, তো তারা মানে ওই অনুদান না ভেবে, তাদের নিজেরা ছোট না হয়ে নিজেদের ব্যক্তিত্ব রেখে, নিজেদের যেটা হয় আত্মসম্মান রেখে কিছুটা উপার্জন করতে পারবে, যেটা very very innovative idea. I will go to Mr. সমীরণ মণি, এটাতে তুমি কি বলবে বলো? না, উনি যেটা বলেছেন ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না সেটাকে কতটা বেশি কন্ট্রোল করা যাবে। মানে সবচেয়ে সহজ হচ্ছে যে পুজো একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি, প্রায় আমাদের পশ্চিমবঙ্গে 50,000 কোটি টাকার একটা লেনদেন হয় ওই কদিনে, এবং তার সাথে সমস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন লোক জড়িত থাকে, নিয়ার অ্যাবাউট 3.63 crores পিপল। তাদের অতগুলো লোকের যে ইনভলভমেন্টটা যেটা বলছো, তো এখন পুজো এবছর অলরেডি খরচা কাটল করছে, যারা ধরো আমাদের পাড়ার প্যান্ডেল করছে গত 5 বছর ধরে, তাদেরকে কিছু ওইভাবে সাহায্য, মানে কাজটা দিলাম, আমি বলছি এবার কাজটা তাকে দিলাম যে তোমার সাথে আমার প্রত্যেক মাসে চুক্তি হয় 1 লাখ টাকা, আমি সেই 1 লাখ টাকাটাই দেবো, কিন্তু আমি মণ্ডপের পেছনে তুমি 50,000 টাকা খরচা করো,
এই 50,000 টাকা তোমার যে পুরো টিম আছে তাকে ডিস্ট্রিবিউট করে যাতে আগামী 6 মাস চলতে পারে। কারণ কি এই যে পুজোতে যে তারা টাকাটা পায় সেই টাকাটা দিয়ে তারা সারা বছর চলে। হ্যাঁ বুঝতে পেরেছো? That's a very very innovative কারণ idea. কি সব এখন কিন্তু ইকোনমিক্যালি বড় কথা ইকোনমিক্যালি মোটামুটি ভালো ইয়ে আছে, প্যান্ডেল আছে, তারা প্রোভাইড করতে পারে সবার পক্ষে। আজকে কোয়ারেন্টাইনের জন্য কিন্তু আমরা আমাদের বাড়িতেই বলি 7-8 রকম আইটেম হতো, এখন 3 রকম হচ্ছে। আমি যখন কোয়ারেন্টাইন শুরু হলো আমি তখন আমার মিসেসকে বলি যে আমরা পুজোর সময় উপোস করি একবেলা, তাহলে আমরা 30 দিনে 15 দিনের খাবারটা থেকে আমি 30 দিন করতে পারি। একবেলা উপোস করার পর যদি পুজো করার পর খেয়ে আমি যদি সুস্থ থাকতে পারি, তো 30 দিনের খাবারটাকে আমরা 15 দিনে এনে এই 15 দিনের খাবারটা 30 দিন করবো। Let me question one point. আমি এই পয়েন্টেই আমি একটা কথা বলবো। সমীরণদা একটা খুব ভালো পয়েন্ট তুলেছে, যেটাতে আমাদের এখানে একটা খুব বড় একটা ডিসকাশন হবে এখন। সেটা হচ্ছে আমি রিসেন্টলি দেখেছিলাম যখন প্রথম লকডাউন হয়েছিল, পেনসাস বলুন, বিগ বাজার বলুন, মানে আমি যেখানে মানে আমাদের যেখানে রেশন থাকে, যেখানে আমরা গ্রসারি সব বলি, বা এমনি পাড়ার মুদিখানাও হোক, হোয়াট এভার, সেখানে দেখছি পাগলের মতো মানুষ মনে হচ্ছে যেন খেতে পাবে না, কালকে খাবারটা থাকবে না। যার বাড়িতে 10টা ডিম রাখার কথা সে হয়তো দিচ্ছে 100টা ডিম, যার 5 কেজি চাল যার নেওয়ার কথা সে নিচ্ছে 50 কেজি ডিম, মানে 50 কেজি চাল। তো সেটা বাংলাদেশেও হয়েছে, আমি খবর পেয়েছি, শাকিল ভাই ওই জন্য মাথা নাড়লো। তো মানে এইটা মানে একটা অদ্ভুত ব্যাপার না। আমার একটা পুরো কোশ্চেনটা শেষ করতে দাও। তো এইটা কিন্তু একটা বড় ব্যাপার যে মানুষ বুঝতে পারলো না, এটা কিন্তু টাকার ব্যাপার নয়। ইট ইজ নট অ্যাবাউট দ্য মানি যে আমি টাকা দিলাম কিনে নিলাম। আমি যে অতগুলো মাল আমার বাড়িতে নিয়ে চলে গেলাম জিনিসপত্র কিনে, গ্রসারি কিনে, তারপরে কিন্তু কিছু মাল পচে যাবে বাড়িতে। ইট ইজ নট পসিবল। আমি যদি 10 কেজির জায়গায় যদি আমি 100 কেজি আলু কিনে নিয়ে ঢোকাই বাড়িতে, তাহলে সেটা পসিবল নয় আমার পক্ষে খাওয়া। আমার তবে একটা জায়গায় পেট। তো সেই যে এক্সট্রা যে আমি পটেটো বলুন বা যেগুলো আমি কিনছি সেগুলো যে আমার চলে যাচ্ছে, সেটাতে কিন্তু অন্য একটা লোক পাচ্ছে না, কারণ আমাদের কিন্তু এখন স্টেটের ট্রান্সপোর্ট ফেসিলিটি ওই লেভেলে নেই। তো আমি আরেকজন লোককে বঞ্চিত করছি। ইট ইজ নট অ্যাবাউট দ্য মানি, ইট ইজ অ্যাবাউট ইয়োর ওন থট প্রসেস, যে আমি আরেকটা লোককে কেন আমি সেটা করব, ওয়াই উইল আই ডু দ্যাট। আমি সেটা করবো না। আমি বলবো ভাই আমার তো গ্রসারি সব খোলা আছে, আমি 4 দিনের মাল 1 সপ্তাহের মাল নেই, ঠিক আছে, বা আমি এখন তো অ্যাপও কাজ করছে, আমি অ্যাপ থেকে কাজ করবো। যাদের আবার অ্যাপ কাজ করছে না তারা গিয়ে বাইরে থেকেও নিতে পারে, তাহলে আমি সেই বিতর্কে যাব না। কিন্তু মানুষকে সবাইকে সবার কথা ভেবে আমি আবার কয়েকজন লিখেছে আপনি বাঁচলে বাপের না। হোয়াট ইজ দিস? আমি ফেসবুকে দেখেছি, দে হ্যাভ সেড দ্যাট। আমি এটা নিয়ে প্রোটেস্ট করতে চাই আমার শোতে, যে আপনি বাঁচলে বাপের নাম নয়। আপনার যদি উপরে কারো করোনা হয়ে যায় তাহলে আপনিও বাঁচতে পারবেন না। এখানে সবাইকে চলতে হবে। আমি একটা আচ্ছা কথা ভাই, এখানে দুটো পয়েন্ট আছে, আগে শাকিল ভাই শেষ করুন তারপরে আমি অনেক কিছু হয় পুজোতে। একটা বড় ব্যাপার হয় কি, মহিলারা আমরা পুরুষরা হয়ে গেছি যে 5 দিন 5টা রকম পোশাক। আমি বলবো একটা দিনের পোশাক এবং তার যে মূল্য, যার কেনার ক্ষমতা আছে, সেটা যদি আমরা আশেপাশে কোনো লোকের জন্য যদি ধরে রাখি এবং সেটা যদি করি, তাহলে সেও কিন্তু একটা আমাদের থেকে পেলো। তো তার মানে আমি বলতে চাইছি যে আমরা সবাই মিশে যাওয়া। আগে যে এই যে কিছুদিন আগেও চলছিল যে আমি ডোন্ট মাইন্ড, গান ছিল না, একটা গান ছিল না, না একটা গান ছিল না, মানুষ মানুষের জন্য। হ্যাঁ, এই গানটা মানুষ হয়তো ভুলে গেছে। আর সত্যিকারে আজকে যে কোভিড-19 হয়ে মানুষ কিন্তু নিরুপায়, আজকে কিন্তু মানুষকে সেটা করতে হচ্ছে। আজকে যে মানুষগুলো রেগুলার, সমীরণ দা এটা মানবে, ঋষিরাজ দাও মানবে, শাকিল ভাইও মানবে, কিছু কিছু মানুষ এখানে গ্যাং আছে যারা 25শে ডিসেম্বর বা 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারি এতে আমরা দেখতাম তারা বিকেল 5টা থেকে বিভিন্ন ইভেন্টে যেত। একটা গ্রুপই প্রথমে সল্টলেকে যাচ্ছে, তারপর তারা যাচ্ছে হায়াতে, তারপর হায়াত থেকে আবার ম্যারিয়েটে, ম্যারিয়েট থেকে আবার ক্যালকাটা ক্লাবে, ক্যালকাটা ক্লাব থেকে ক্যালকাটা রোয়িং ক্লাব। মানে আমি হয়তো 2টো থেকে 3টে অ্যাটেন্ড করছি, তো আমি দেখতাম তারা 5টার সময় যার সাথে আমার দেখা হলো তাকে আবার আমি পেয়ে গেলাম ইয়েতে, মানে রাত্রেবেলা পেয়ে গেলাম। সে আবার বললো দেখলি ভাই আমি কিন্তু মাঝখানে 5টা জায়গায় ঘুরে এসেছি। তো আমি যেটা ভাবি যে এটা একটা ক্রেডিট, আরে এটা হলো বিরক্ত, এটা কি বিরক্ত? আর এখন একটা ব্যাপার হচ্ছে স্ট্যাটাস। হোয়াট ইজ স্ট্যাটাস? আমি এখানে একটা পয়েন্ট করব
আমি এখানে একটা পয়েন্ট বলতে চাইছি, এটার সঙ্গে আমার সাথে সবাই সহমত হবে। আমার যদি আমি যদি ভুল বলে থাকি তাতে আমাকে সবাই এখানে বকতে পারে, বিকজ অল আর মাই রেসপেক্টেড গেস্ট, আমার থেকে সবাই সিনিয়র, আমার ভালোবাসার মানুষ আপনারা প্রত্যেকে, তোমরা প্রত্যেকে। তো আমি একটা কথা বলবো যে কিছু কিছু মানুষ বলে যে আমরা না এই গাড়িটা ছাড়া আমি যদি ওই পার্টিতে যাই আমার না স্ট্যাটাসটা খুব ডাউন হয়ে যাবে, আমি যদি এই লেহেঙ্গাটা না পরি না তাহলে আমার কে এ কি বলবে ও কি বলবে, আমার যদি মাথার মধ্যে যদি এই ড্রেসটা না, আমি টুপিটা পরি, এই ড্রেসটা যদি না, আমি এখানে শেষ করতে দাও কথাটা, আমি এটা কিন্তু ব্যক্তিগত কাউকে আক্রমণ করছি না, এটা কিন্তু অনেকজন থাকে যারা পড়তেই পারে, কিন্তু আমার একটা বক্তব্য যে আপনার ওটার জন্য চাইল্ড স্টেটমেন্টটা নষ্ট হচ্ছে না, তার জন্য আপনি যে সাধারণভাবে যে একজন যাচ্ছে তাকে আপনি কিন্তু ছোট করে দেখতে পারেন না। এখানে বিভিন্ন রকম পার্টিতে হয় যে কেউ একটা সাধারণভাবে একটা ছেলে গেছে বা মেয়ে গেছে, তাকে বলছে ও মা ওর না এরকম হয়েছে, ওকে না ওরকম লাগছে। আচ্ছা পেস্ট্রিতে পেছনে আবার কয়েকজন দেখি ইয়েতে ফেসবুকে স্টোরি দেয় যে আমি তো আজকে এটা পরে এলাম, এটা আজকে পরে আসতে পারলো না। হোয়াট ইজ দিস? আমরা কোন জায়গায় আছি? আমরা কি আমাদের পাওয়ারটা শো করব ওয়্যারিং গার্মেন্টস? তোমাকে আমার ক্ষমতা নেই। আমি একটা কথা বলবো দেন তোমরা প্রত্যেকে বলো। আমার কাছে আমাকে একজন ফোন করে বলেছিল, আমি তার নাম নেওয়ার দরকার নেই, আই উইল নট মেনশন দ্যাট পারসনস নেম। আমাকে বলছে তোমার কি কেউ জানাশোনা আছে যে পোর্শে আমাকে দিতে পারে? আমি বললাম কি পোর্শে আপনি কিনবেন? বললো না আমি একটা জায়গায় যাব। বললাম মানে? বলছে আমি ওই গাড়িটা করে যাব, ড্রাইভার আমার থাকবে, তার জন্য কি টাকা লাগবে বলুন। তো আমি না জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি তো বস আজকের দিনে দাঁড়িয়ে মাঝে মাঝে ওলা উবার করে চড়ি বা আমার কোম্পানির গাড়ি থাকে, আমি ড্রাইভিং জানি না তো আমার গাড়িটা বাড়িতেই থাকে, তাতে আমি কিছু তার জন্য আমি কিছু ম্যাটার করি না। আজকে লাইফে সিম্পলিসিটিটা মেইন। আজকে আমাদের এটা বুঝতে হবে যে সিম্পলিসিটিটা আগে মানুষ মানুষের জন্য। তো আমি পোর্শে করে না গেলে আমার স্ট্যাটাস নষ্ট হয়ে গেল, এটা কিন্তু ম্যাটার করে। অনেক লোক এটা আমাকে বলেছে, আমাকে অনেকজন বলেছে এই কথাটা। আমি তাদের উদ্দেশ্য একটা কথা বলবো যে আমি নিজেকে চেঞ্জ করবো না। আমাকে অনেকজন বলেছে তুমি এইভাবে কেন যাও, তুমি মাথার মধ্যে কেন একটা ওই হেয়ার স্টাইলিস্টকে পেছনে নিয়ে ঘোরাও না যে তোমার মাথায় কনস্ট্যান্ট চুল কাটবে, মুখের মধ্যে মেকআপ করবে, ওয়াই? তুমি একজন ফিল্ম অ্যাক্টর, তুমি কেন করছো না? আমি বলবো আমার কাছে যেটা মনে হয় ঠিক আমি সেটা করবো বস। আমাকে ভগবান একটা থোবড়া দিয়ে পাঠিয়েছে, বাংলা গোদা বাংলায় বলছি, তাতে যদি আমাকে কারো পছন্দ হয় পছন্দ হবে, আর যার পছন্দ হবে না তাতে আমার কিচ্ছু করার নেই। আমি তাকেও বলবো সরি আমাকে আপনার পছন্দ হচ্ছে না। আপনি যদি আমার মেকআপ আর মাথার চুলের জন্য আপনি আমার কাছে আসেন তাহলে প্লিজ আমার কাছে আসেন। আপনি আমার কাজের জন্য, আমার ক্রিয়েটিভিটির জন্য আমার কাছে আসেন। অবশ্য আমাকে কিছু আবার মানুষ আছেন, আমি আমার কলিগ, তারা আবার আমাকে বলেছে যে এতটা স্ট্রেট ফরওয়ার্ড হওয়া ঠিক নয়, এতটা এই কথাগুলো বলা ঠিক নয়। আমি কাউকে ছোট করছি না, বাট এই কথাগুলো না আজকে কোভিড-19 এর দিনে আমার মনে খুব বাজছে, সত্যি বাজছে। আজকে আমাকে একটা কথা বলে নিয়ে শেষ করতে দাও সোমনাথ, তারপর আমি তোমাকে অ্যালাউ করছি ব্যাপারটা বলতে। এই যে আজকে টেলিভিশন আর্টিস্ট, আমি কাউকে ছোট করে বলছি না, টেলিভিশন আর্টিস্টদের আমি কাউকে কিন্তু ছোট করে কথা বলছি না, পয়েন্ট টু বি নোটেড। কিন্তু বহু লোকের একটা গাড়িতে চলে কি দুটো গাড়ি ম্যাক্সিমাম চলে, বা দুটো ফ্ল্যাটে চলে। তারা কেন 6টা ফ্ল্যাট কিনবে? কেন তারা 6টা গাড়ি কিনবে? তারা ইএমআই, তারা লোন করে কিনছে। এবার তাদের আমি ছোট করে বলছি না, তারা আজকে কিন্তু আমার তাদের জন্য খারাপ লাগছে, বিকজ দ্যাট ইজ দ্য বার্ডেন অন দেম। এটা বাংলাদেশের অনেক সুন্দর একটা সময় কাটালাম এবং অনেক কিছু জানতে পারলাম, প্লাস আমার মনের অনুভূতি বলতে পারলাম, প্লাস অনেক কিছু যেটা আমি জানতাম না সেটা জানতে পারলাম। কারণ এখানে আমার থেকে সবাই সিনিয়র, আমি অনেক জুনিয়র। আমি মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করতেছি, একদম তরুণ একটা মানুষ, একদম নিজের থেকে কষ্ট করি, নিজে থেকে কথা বলি। আমি একটা কথা বলবো, কালকে আমার সঙ্গে শাকিল ভাইয়ের পরিচয়। শাকিল ভাই কিন্তু ফ্রম আ স্ক্র্যাচ, হি হ্যাজ স্টার্টেড হিজ ক্যারিয়ার ফ্রম আ স্ক্র্যাচ। ওনার কাছে কিন্তু কিচ্ছু ছিল না, ও কিন্তু খুব কষ্ট করে আজকে নিজের জায়গাটা এই জায়গায় করেছে। অ্যান্ড ও কোনো ফিল্মে ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি নয়, সেখান থেকে এসে ও প্রোডাকশনে নেমে হিউজ বাজেট সিনেমা বানাচ্ছে। আমার অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা তোমাকে ভাই, তুমি আরো অনেক অনেক বড় হও। কারণ যারা এইভাবে একা কাজ করে তাদেরকে আমি স্যালুট করি। And many people are asking me where to subscribe. I will say, I will ask everybody to subscribe Just News portal and get tuned to it. Thank you so very much for joining me in my show, and
stay blessed, stay isolated, stay safe, and wishing you a great time ahead.